ওয়েবার সিনড্রোম। এখন আসেন পেজ নাম্বার 44 এ, এখানে দেওয়া আছে পন্স। যদি মিডিয়াল পন্সে লেশন হয়, পন্সে লেশন হলে পেশেন্টের কোন নার্ভ যাবে? 5 থেকে 8। মোস্ট কমনলি 5 থেকে 8 এর মধ্যে আমরা যেটা পেশেন্ট সাধারণত আমাদের কাছে আমরা সহজে বুঝতে পারি 6 এবং 7 নাম্বার নার্ভ, এই দুইটা সহজে বোঝা যায়। তাহলে 6 এবং 7 নাম্বার নার্ভ, কারণ 6 যখন হয় পেশেন্টের ল্যাটারাল রেকটাস পলসি হয়, আর 7 নাম্বার হলে পেশেন্ট আই ওপেন ক্লোজ করতে পারে না, এটা দেখে সহজে বুঝতে পারি। তাহলে কোনো পেশেন্ট যদি আমাদের 6 এবং 7 নার্ভ পলসি নিয়ে আসে এবং আমরা যদি দেখি পেশেন্টের কোনটা ল্যাটারাল হেমিপ্যারেসিস আছে, চোখ বন্ধ করে বুঝতে হবে লেশন ইন দ্য পন্স। এবং এই লেশনটার নাম হলো মিলার্ড গুবলা সিনড্রোম। এই পেশেন্টের নাম হলো, লেশনটার নাম হলো মিলার্ড গুবলা সিনড্রোম। মিলার্ড গুবলা সিনড্রোম লেখা আছে পেজ নাম্বার 44, পেজ নাম্বার 44। তাহলে একদম সিম্পলিফাই করে বলছি, আপনারা যখন আপনাদের মেডিসিনের স্যাররা যখন আপনাদেরকে ফ্যাকাল্টি অংশ পড়াবে, এটা আবারও হয়তো বলবে, বাট আমি একদম সিম্পলিফাই করে বলছি যে আমরা জাস্ট নার্ভ দেখে দেখে লেশন বুঝে ফেলবো। মিড ব্রেইনে যখনই 3rd 4th নার্ভের কথা আসবে, লেশন ইন দ্য মিড ব্রেইন। যখনই 5th 6th 7th 8 এই নার্ভের কথা আসবে, লেশন ইন দ্য পন্স। যখনই 9 10 11 12 এর কথা আসবে, লেশন ইন দ্য মেডুলা। ওকে ওকে এরপরে আমাদের মেডুলা। মেডুলাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি মিডিয়াল মেডুলা, আরেকটাকে বলি ল্যাটারাল মেডুলা। একটাকে আমরা বলি মিডিয়াল মেডুলা, আরেকটাকে আমরা বলি ল্যাটারাল মেডুলা। এটা একটা মজার জিনিস, মেডুলাকে আমরা দুই ভাগ করি। তাহলে মেডুলাতে সব স্ট্রাকচারই উঠবে নামবে, বাট মিডিয়াল মেডুলাটা হলো খুবই রেস্ট্রিক্টেড একটা এরিয়া। মিডিয়াল মেডুলাটা মনে রাখা সোজা, বাকি সবই ল্যাটারাল মেডুলায়। যত স্ট্রাকচার আছে সবই ল্যাটারাল মেডুলায়, বাট মিডিয়াল মেডুলায় অনলি 3টা জিনিস থাকবে। একটা হলো আমার মিডিয়াল মেডুলার গুরুত্বপূর্ণ একটা জিনিস, অলরেডি আমি একটু বলেও ফেলেছি, সেটা হলো মিডিয়াল লেমনিসকাস। মিডিয়াল মেডুলার একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মিডিয়াল লেমনিসকাস। আমাদের যেটা ডর্সাল কলাম ছিল, ওই ডর্সাল কলামটা মেডুলাতে এসে নাম হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস। এবং আমরা সবাই জানি ডর্সাল কলামের কাজ হলো ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। 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 তাহলে মিডিয়াল লেমনিসকাস গেল। উপর থেকে যে ফাইবারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইবার, সেটা হলো পিরামিডাল ট্র্যাক্ট। এই পিরামিডাল ট্র্যাক্টটাও আমাদের মিডিয়াল মেডুলা দিয়ে যাবে। তাহলে পিরামিডাল ট্র্যাক্টে যদি লেশন হয়, পেশেন্টের হেমিপ্যারেসিস হবে, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস হবে। তাহলে মিডিয়াল মেডুলায় মিডিয়াল লেমনিসকাস ছাড়াও গুরুত্বপূর্ণ একটা ফাইবারের কথা আমি বললাম, সেটা হলো পিরামিডাল ট্র্যাক্ট। সেটা হলো পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্টের লেশন হলে পেশেন্টের কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস হবে। আর আমরা বলেছি মেডুলায় 4টা নার্ভ থাকে, 9 10 11 12। এর মধ্যে আমাদের মিডলাইন স্ট্রাকচার হলো টাং। টাঙের নার্ভ সাপ্লাই হলো 12th নার্ভ। এই 12th নার্ভটা মিডিয়াল মেডুলার থাকবে, 12th নার্ভ 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 মিডিয়াল। তাহলে মিডিয়াল মেডুলায় অনলি 3টা স্ট্রাকচার, পেজ নাম্বার 45। মিডিয়াল মেডুলায় অনলি 3টা স্ট্রাকচার, মিডিয়াল লেমনিসকাস, পিরামিডাল ট্র্যাক্ট এন্ড হাইপোগ্লোসাল নার্ভ। মিডিয়াল লেমনিসকাস যেটা দিয়ে আমাদের ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশনটা ক্যারি হয়। পিরামিডাল ট্র্যাক্ট যেটা লেশন হলে কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস হবে, আর 12th নার্ভ বা হাইপোগ্লোসাল নার্ভটা মিডিয়াল মেডুলায় থাকবে। তাহলে কোনো পেশেন্ট যদি আপনার কাছে এসে বলে, বা কোনো পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যদি আপনার কাছে এসে বলে যে পেশেন্ট ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন বুঝতে পারে না, পেশেন্টের অপোজিট সাইড বা কোনো এক পাশ দুর্বল হয়ে গেছে অথবা টোটালি হেমিপ্লেজিক হয়ে গিয়েছে, এবং পেশেন্টের টাঙ্গে কোনো পলসি পাচ্ছি বা টাংটা ডিসফাংশন পাচ্ছি, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো দিস ইজ এ কেস অফ মিডিয়াল মেডুলারি সিনড্রোম। আর বাকি যা কিছু আছে 9 10 11 নার্ভ থেকে শুরু করে যত অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে, সবগুলা লেশন হলে সেটাকে আমরা বলি ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। আরেক নাম হলো ওয়ালেনবার্গ সিনড্রোম। আর ল্যাটারাল মেডুলারকে সাপ্লাই দেয় হলো একটা স্পেসিফিক আর্টারি, নাম হলো পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি, ওটাকে বলা হয় পাইকা সিনড্রোম। পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা পাইকা সিনড্রোম। ল্যাটারাল মেডুলারি এর জন্য অনেকগুলো নাম, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ওয়ালেনবার্গ সিনড্রোম, পাইকা সিনড্রোম। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ওয়ালেনবার্গ সিনড্রোম, পাইকা সিনড্রোম। এর মাধ্যমে আমরা ব্রেইন প্রপারটা পড়লাম। আমরা ফোর ব্রেইন নিয়ে কথা বলেছি, মিড ব্রেইন নিয়ে কথা বলেছি, হাইন্ড ব্রেইন নিয়ে কথা বলেছি। আমরা ফোর ব্রেইনের টেলেনসেফালন বা সেরেব্রাল হেমিস্ফিয়ার পড়েছি, ডায়েনসেফালন অংশে থ্যালামাস, হাইপোথ্যালামাস পড়েছি। আমরা মিড ব্রেইনের 2টা লেভেলের কথা বলেছি, সুপেরিয়র কলিকুলাস লেভেল, ইনফেরিয়র কলিকুলাস লেভেল। আমরা পন্স মেডুলার কোন নার্ভ কিভাবে হবে, কি লেশন হবে, কিভাবে আইডেন্টিফাই করবো সেটা জেনেছি। আর সবার শেষে আমরা জেনেছি যে এখানে পেশেন্টের সেরেবেলাম সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়েছি। এছাড়া এর রিলেটেড যা কিছু ছিল আমরা সেটা সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি। এখন
এই যে আমাদের ব্রেন স্টেম, ভেরি ভাইটাল এরিয়া, মিড ব্রেন পন্স মেডুলা, এইখানে যদি পেশেন্টের লেশন হয় তাহলে কি হবে? স্বাভাবিকভাবে এটা ব্রেন স্টেম ডেথ হবে। ব্রেন স্টেম ডেথ অনেক সময় আপনি মুখস্থ করতে যাবেন। কেন মুখস্থ করবেন? আপনি তো এতক্ষণ পর্যন্ত ব্রেন স্টেম পড়ে আসছেন। তাহলে ব্রেন স্টেমের যে ফাংশনটা ছিল সেটা যখন সে করতে পারবে না, দিস ইজ ব্রেন স্টেম ডেথ। তাহলে একটা পেশেন্টের যখন ব্রেন স্টেম ডেথ হবে তখন তার থার্ড নার্ভ থেকে 12th নার্ভ, কোনো নার্ভের ফাংশন টিকে থাকার কোনো চান্স নাই। কারণ থার্ড নার্ভ থেকে 12th নার্ভ যেহেতু ব্রেন স্টেম থেকেই আসে, কারো যদি ব্রেন স্টেম ডেথ হয় তাহলে তার লাইট রিফ্লেক্স হবে না, কর্নিয়াল রিফ্লেক্স হবে না, অকুলোক্যাপালিক রিফ্লেক্স হবে না, গ্যাগ রিফ্লেক্স হবে না। এটা মুখস্থ করার কিচ্ছু নেই। অ্যানাদার ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা আপনাদের গুরুত্বপূর্ণ ব্রেন স্টেমের ক্ষেত্রে, শীটের পেজ নাম্বার 48, এখানে ব্রেন স্টেম রেট দেওয়া আছে যে ব্রেন স্টেমে আমাদের কিছু ভাইটাল এরিয়া থাকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা এরিয়া এখানে আমাদের থাকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা এরিয়া আমাদের মেডুলারি রিজিয়নে থাকে, সেটা হলো আমাদের রেসপিরেটরি সেন্টার। যখন কারো ব্রেন স্টেম ডেথ হবে সবচেয়ে প্যাথোকমিক যে জায়গাটা সেটা হলো তার রেসপিরেটরি সেন্টার আজ কাজ করবে না। দ্যাটস ওয়াই সব ব্রেন ডেথের পেশেন্ট আমরা কি দেখি, যে পেশেন্ট টিউব দেওয়া থাকে, ইনটিউবেট করা থাকে। এখন এই পেশেন্টটা যে ব্রেন ডেথ, যেহেতু ব্রেন ডেথ এবং কার্ডিও রেসপিরেটরি ডেথ দুইটার মধ্যে কিছু কন্ট্রাডিকশন আছে এবং আমাদের অনেক উন্নত বিশ্বে এখন আসলে ব্রেন ডেথটাকে ওনারা ডেথ হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং ওভাবেই জিনিসগুলো আগাচ্ছে, কারণ এর সাথে আমাদের বিভিন্ন অর্গান ডোনেশনের সম্পর্ক আছে, অনেকগুলো বিষয় জড়িত। তো যাই হোক, ব্রেন ডেথ কনফার্ম করার জন্য আপনি তো 3 থেকে 12 নার্ভের রিফ্লেক্স গুলো দেখলেন, কোনো রিফ্লেক্স কাজ করে না, ওকে, বাট কনফার্ম করার জন্য বেড সাইডে যে টেস্টটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হলো অ্যাপনিয়া টেস্ট। যেহেতু পেশেন্টের কোনো রেসপিরেটরি এফোর্ট নেই, আপনি যদি পেশেন্টকে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেন, পেশেন্টের ভেন্টিলেটর থেকে সরিয়ে দিলে স্বাভাবিকভাবে তার বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে বাড়তে যদি দেখা যায় 6.9 কিলোপ্যাসকেলের বেশি হয়ে যাচ্ছে, তাও পেশেন্টের কোনো রেসপিরেটরি এফোর্ট নেই, তখন আপনি মোটামুটি আপনি বেডসাইড কনফার্মেশন করতে পারেন দিস ইজ এ কেস অফ ব্রেন স্টেম ডেথ। এরপরে আপনি আপনার অন্যান্য ইনভেস্টিগেশন ইএজি থেকে শুরু করে বাকিগুলো করলেন, সেগুলো তখন আপনি চিন্তা করলেন। ঠিক আছে? তাহলে ব্রেন স্টেম ডেথে আপনি বেডসাইড কনফার্মেট করার জন্য আপনি যে টেস্টটাকে ভালো ধরতে পারেন বা যেটাকে আপনি কনফার্মেটরির কাছাকাছি ধরতে পারেন, দিস ইজ অ্যাপনিয়া টেস্ট। তাহলে এর মাধ্যমে আমাদের মূল ব্রেন পড়া শেষ। এই পুরো সিস্টেমটাকে, ব্রেনের পুরো সবগুলো জায়গাগুলোকে একদম সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু করে সবগুলো জিনিসকে আবার কানেক্ট করে রাখে এই যে এত এত সিস্টেম আমাদের ব্রেইনে, এই সবগুলা সিস্টেমকে একসাথে খুব ডিপ একটা অ্যানাস্টোমোসিন সিস্টেম দিয়ে এখানে আমাদের কানেক্ট করা আছে। এই যে ডিপ একটা অ্যানাস্টোমোসিন সিস্টেম, জাস্ট মানে একদমই ফাইব্রাস একটা কানেকশন, যেটা ভিজিবল না, এরকম একটা কানেকশন, এটাকে আমরা বলি রেটিকুলার সিস্টেম। একদম উপর থেকে শুরু করে, মেডুলা থেকে শুরু করে আপনি থ্যালামাস পর্যন্ত, ইভেন কর্টেক্স এবং স্পাইনাল কর্ড পর্যন্ত পুরোটাতেই এটা বিস্তৃত। এটাকে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এটা আপনাদের খুব বেশি পড়তে হবে না, কারণ এটা চোখ বন্ধ করে যেটাই আসবে আপনি উত্তর ট্রু দিলেই উত্তর হয়ে যাবে। যে আমাদের যত রকম সিস্টেম আছে সব সিস্টেমের উপরই এই সিস্টেমের একটা ইনফ্লুয়েন্স আছে। বাট একটা জিনিস আপনার পরীক্ষা লাগবে, যে এই সিস্টেমের একটা স্পেশাল কাজ, সেটা হলো একদম 49 পেজের লাস্ট যে লাইনটা, লাস্ট যে প্যারাটা আছে সেখানে লেখা আছে, দেখেন, স্টেট অফ অ্যারাউজাল, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যালার্টনেস। অর্থাৎ আপনি আমি যে বেঁচে আছি বা জেগে আছি, এই যে ফিলিংসটা, এই যে স্টেট অফ অ্যারাউজাল, জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যালার্টনেস, স্টেট অফ অ্যারাউজাল, জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যালার্টনেস, এই জিনিসটা করবে হলো রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। জাস্ট এই জায়গাটা, এই ফাংশনটা একটু পরীক্ষা মনে রাখতে হবে। ওকে, এবার একটু ব্রেইনের বাইরে আসি। ব্রেইন নিয়ে তো অনেক আলোচনা হলো, ব্রেইন নিয়ে ভালোই পড়াশোনা করলেন সবাই। ব্রেইন নিয়ে জানলাম নার্ভাস সিস্টেম 3 প্রকার, কোন নার্ভাস সিস্টেমের কি অংশ, কোনটা ফাংশন কি, সেগুলো সম্পর্কে জানলাম। এই যে এত সুন্দর একটা সিস্টেম বা এত সূক্ষ্ম একটা সিস্টেম, এই পুরোটাকে কাভার করার জন্য আমাদের যে সিস্টেমটা আছে সেটাকে আমরা বলি মেনিনজেস। মেনিনজেসের 3টা লেয়ার, পেজ নাম্বার 51, ডুরা, অ্যারাকনয়েড, পায়া। ডুরা, অ্যারাকনয়েড, পায়া। ডুরা, অ্যারাকনয়েড, পায়া। 3টা লেয়ার, মেনিনজেসের 3টা লেয়ার। ডুরা, সবার বাইরের লেয়ারটা হলো ডুরা, তারপরে অ্যারাকনয়েড, তারপরে পায়ামেটা। সবচেয়ে যেটা বাইরের যে লেয়ারটা, সবচেয়ে থিক, সবচেয়ে ডিউরেবল যে মেমব্রেনটা, সেটা নাম হলো ডুরামেটা, পেজ নাম্বার 51। এই ডুরামেটারের 2টা লেয়ার থাকে।
একটা লেয়ার থাকে আমাদের বোনসের দিকে, এটাকে আমরা বলি এন্ডোস্টিয়াল লেয়ার। আরেকটা লেয়ার থাকে ব্রেইনের দিকে, এটাকে আমরা বলি মেনিনজিয়াল লেয়ার। এই দুইটা লেয়ার দিয়ে হলো ডুরা ম্যাটারটা তৈরি। ডুরা ম্যাটারটা হলো সবচেয়ে থিক এবং সবচেয়ে ডিউরেবল লেয়ার। এই ডুরা ম্যাটারটা ব্রেইনের বিভিন্ন অংশকে সুন্দর করে কাভার করে রাখে। কাভার করতে করতে যেখানে যেখানে সে গ্যাপ পায় সেখানে সে বিভিন্ন প্রজেকশন দিয়ে থাকে। যেমন দেখা যাচ্ছে সে দুই পাশে সেরেব্রাল হেমিস্ফিয়ারের দিয়ে যাচ্ছে। আপনাদের পেজে 52 পেজে ফিগার দেওয়া আছে যে দুই পাশে সেরেব্রাল হেমিস্ফিয়ার দিয়ে সে যাচ্ছে। দুই সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে সে একটু গ্যাপ পাচ্ছে, এখানে সে একটা প্রজেকশন দিয়ে দিল। দিস ইজ কল্ড ফক্স সেরেব্রি। দুই সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে ফক্স সেরেব্রি। আবার পিছনে যাচ্ছে যাচ্ছে দেখলো যে সেরেবেলামের উপরে একটু ফাঁকা আছে, এখানে সে একটা টেন্টের মতো একটা ফোল্ড দিয়ে দিল। দিস ইজ কল্ড টেন্টোরিয়াম সেরেবেলি। দিস ইজ কল্ড টেন্টোরিয়াম সেরেবেলি। দিস ইজ কল্ড টেন্টোরিয়াম সেরেবেলি। এই যে ফক্স সেরেব্রি, টেন্টোরিয়াম সেরেবেলি, ফক্স সেরেবেলি, এই সব কিছুই হলো আসলে ফোল্ডিং অফ ডুরা। ফোল্ডিং অফ ডুরা এটা পরীক্ষায় অনেক সময় এমসিকিউতে আসে যে ফক্স সেরেব্রি বা টেন্টোরিয়াম সেরেবেলি এগুলা ফোল্ডিং কার, ডুরা, অ্যারাকনয়েড না পায়া? তাহলে দেজ আর ফোল্ডিং অফ ডুরা, ফোল্ডিং অফ ডুরা, ফোল্ডিং অফ ডুরা। যেখানে যেখানে ডুরা একটু গ্যাপ পায় সেখানে সে একটু নিজেকে ফোল্ড করে তারপর আবার বিস্তৃত হয়ে যায়। এরকম ফোল্ডিং গুলাকে আমরা বলি ফক্স সেরেব্রি, টেন্টোরিয়াম সেরেবেলি বা ফক্স সেরেবেলি। এই যে ডুরা ম্যাটারটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, যেটা আমাদের পুরো ব্রেইন বা নার্ভাস সিস্টেমের গুরুত্বপূর্ণ একটা অংশকে কভার করে রাখে। এই ডুরার নার্ভ সাপ্লাই, এই ডুরার ব্লাড সাপ্লাইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মূলত ডুরার ব্লাড সাপ্লাইটা আসলে হলো মিডল মেনজিয়াল আর্টারি থেকে। পেজ নাম্বার 53 তে দেখেন, এখানে লেখা আছে ব্লাড সাপ্লাই অফ ডুরা ম্যাটার অ্যাজ এ হোল। ব্লাড সাপ্লাই অফ মেনিনজেসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড সাপ্লাইটা হলো মিডল মেনজিয়াল আর্টারি। দিস ইজ আওয়ার মিডল মেনজিয়াল আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ ফার্স্ট পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি। আমাদের ফার্স্ট পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি, আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে একটা টার্মিনাল ব্রাঞ্চ আছে, সেই টার্মিনাল ব্রাঞ্চ হলো ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল অ্যান্ড ম্যাক্সিলারি আর্টারি। ওই ম্যাক্সিলারি আর্টারি হলো ফার্স্ট পার্ট থেকে তৈরি হয় মিডল মেনজিয়াল আর্টারি। আপনাদের পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ এই মিডল মেনজিয়াল আর্টারি সম্পর্কে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে। তাহলে আমাদের মেনিনজেসের মূল ব্লাড সাপ্লাইটা হলো মিডল মেনজিয়াল আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ ফার্স্ট পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি। ফার্স্ট পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ হলো আমাদের ফার্স্ট পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ হলো আমাদের মিডল মেনজিয়াল আর্টারি। এবং এটা এই যে ব্রেইনে যে ঢুকে যে ফোরামেনটা দিয়ে তার নাম হলো ফোরামেন স্পাইনোসাম, ফোরামেন স্পাইনোসাম, ফোরামেন স্পাইনোসাম, ফোরামেন স্পাইনোসাম। এবং এই মিডল মেনজিয়াল আর্টারি যখন ইনজুরি হয়, এটা যেহেতু মেনিনজাসের গায়ে থাকে, তখন পেশেন্টের এখানে হিউজ হেমাটোমা হয়, যেটাকে আমরা বলি এক্সট্রা ডুরাল হেমাটোমা। এটাকে আমরা বলি এক্সট্রা ডুরাল হেমাটোমা। এটাকে আমরা বলি এক্সট্রা ডুরাল হেমাটোমা। এটাকে আমরা বলি এক্সট্রা ডুরাল হেমাটোমা। আর এই মেনিনজেসের মূল ব্লাড সাপ্লাই দেওয়া হলো ট্রাইজেমিনাল নার্ভ। মেনিনজেসের মূল নার্ভ সাপ্লাই দেওয়া হলো ট্রাইজেমিনাল নার্ভ। মেনিনজেসের মূল নার্ভ সাপ্লাই দেওয়া হলো ট্রাইজেমিনাল নার্ভ। মূল নার্ভ সাপ্লাই দিবে হলো ট্রাইজেমিনাল নার্ভ। আর ট্রাইজেমিনাল নার্ভকে হেল্প করার জন্য আমাদের ভেগাস নার্ভ, বিভিন্ন সার্ভাইকাল স্পাইনাল নার্ভ এরা আছে। বাট মূল নার্ভ সাপ্লাই হলো পরীক্ষার জন্য ইনফিনিট স্টার ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে মূল ব্লাড সাপ্লাই হলো মিডল মেনজিয়াল আর্টারি এবং মূল নার্ভ সাপ্লাই হলো ট্রাইজেমিনাল নার্ভ। এই যে মেনিনজেসের দুইটা লেয়ার, বোনস বরাবর এন্ডোস্ট্রিয়াল লেয়ার আর ব্রেইনের গায়ে মেনিনজিয়াল লেয়ার। এই যে এন্ডোস্ট্রিয়াল লেয়ার এবং মেনিনজিয়াল লেয়ার, কেন দুইটা লেয়ার? অ্যারাকনয়েডে একটা লেয়ার, পায়ামেটারে একটা লেয়ার, তাহলে উপরওয়ালা এখানে কেন দুইটা লেয়ার দিল? অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। এই যে ডুরার দুইটা লেয়ার, এন্ডোস্ট্রিয়াল এবং মেনিনজিয়াল লেয়ার, এই দুই লেয়ারের মাঝখানে খুব স্পেশাল একটা স্ট্রাকচার থাকে, সেটা হলো ভেনাস সাইনাসিস। এই যেহেতু এটা ডুরাল দুইটা লেয়ারের মাঝখানে থাকে, এই জন্য তার নাম হলো ডুরাল ভেনাস সাইনাসিস। তার নাম কি? ডুরাল ভেনাস সাইনাসিস। তাহলে ডুরা ম্যাটারের যে দুইটা লেয়ার আছে, এন্ডোস্ট্রিয়াল এবং মেনজিয়াল লেয়ার, এই দুই লেয়ারের মাঝখানে থাকবে হলো ডুরাল ভেনাস সাইনাসিস। এই ডুরাল ভেনাস সাইনাস গুলো আমাদের মূল ব্রেনের যে ভেনাস সিস্টেমটা, সেই ভেনাস সিস্টেমটার মূল কম্পোনেন্ট। এই ডুরাল ভেনাস সাইনাস যারা আছে তাদের কিছু অ্যাটিপিক্যাল বৈশিষ্ট্য আছে। পেজ নাম্বার 54-এ দেওয়া আছে। দেখেন, অ্যাটিপিক্যাল বৈশিষ্ট্যের মধ্যে এখানে দেখেন, এখানে অনেকগুলো কথা এখানে লেখা আছে। ডুরাল যে ভেনাস সাইনাস গুলো আছে তাদের মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো এটা ডুরা ম্যাটারের মাঝখানে থাকবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো তাদের কোনো মাস্কুলার ওয়াল থাকে না। আরো একটা গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, তাদের কোনো বাল্ব থাকে না। দে আর বাল্বলেস হওয়ার কারণে খুব সহজেই ইনফেকশন স্প্রেড করতে পারে।
তাহলে ডুরাল ভেনাস সিস্টেমের এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বললাম, যেটা হলো ডুরা ম্যাটারের দুইটা ফোল্ডিং এর মাঝে থাকবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো তাদের কোনো মাস্কুলার ওয়াল থাকে না, কোনো বাল্ব থাকে না, কোনো মাস্কুলার ওয়াল থাকে না, কোনো বাল্ব থাকে না, কোনো মাস্কুলার ওয়াল থাকে না, কোনো বাল্ব থাকে না। ঠিক আছে, তারা শুধু ব্লাড সার্কুলেট করে তা না, আমাদের সিএসএফটাও পুরো পাথ হয়ে ঘুরে আলটিমেটলি ভেনাস সিস্টেমে গিয়ে শেষ হয়। সিএসএফটাও সবগুলা সিস্টেম শেষ হয়ে পুরো তার একটা সিএসএফ পাথ একটু পর আমরা দেখবো সাবঅ্যাকনোয়ার স্পেসে, ওই আলটিমেটলি সিএসএফটা গিয়ে শেষ হবে এই ভেনাস সাইনাস। এই ভেনাস সিস্টেমটা অনেকগুলা স্ট্রাকচারের সমন্বয়ে তৈরি। আমি যদি একদম সিম্পল করে বলি যে ভেনাস সিস্টেমটা আমাদের সিম্পল করে যদি আমরা বলি, একটা সিস্টেমটা হলো আমাদের এটা হলো একদম মিড লাইনে ভেনাস সিস্টেমের একটা সিস্টেম আছে, আরেকটা হলো ল্যাটারালি। মিড লাইনে ঠিক উপরে আমাদের ফক্স সেরিব্রির যে উপরের মার্জিন, উপরে ফিক্সড মার্জিন থাকে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, আর মিড লাইনের নিচে থাকে ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস, দুইটাকে কানেক্ট করে স্ট্রেট সাইনাস। এটা হলো মূলত মিড লাইনে। আর দুই পাশে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাইনাসটা পিটুইটারি গ্ল্যান্ডের দুই পাশে থাকে, সেটা হলো ক্যাভার্নাস সাইনাস। এই ক্যাভার্নাস সাইনাস থেকে আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু সাইনাস তৈরি হয়, সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস। সবগুলো সাইনাস আলটিমেটলি গিয়ে শেষ হবে আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে সাইনাস যেটা গিয়ে শেষ হবে সেটা হলো সিগময়েড সাইনাস। তাহলে একটা সিস্টেম হলো মিডলাইন সিস্টেম। মিডলাইনে আমরা বললাম মিডলাইনে থাকবে উপরের দিকে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, নিচের দিকে ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস, আর দুইটাকে কানেক্ট করবে স্ট্রেট সাইনাস। আর যেগুলো ডাবল জোড়ায় থাকে তার মধ্যে হলো ক্যাভার্নাস সাইনাস, সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, আলটিমেটলি শেষ হচ্ছে কোথায়? সিগময়েড সাইনাস। আর এই যে মিডলাইন সিস্টেম আর ল্যাটারাল সিস্টেম দুইটাকে কানেক্ট করার জন্য আরেকটা সাইনাস আছে, তার নাম হলো ট্রান্সভার্স সাইনাস। দুই পাশে দুইটা ট্রান্সভার্স সাইনাস আছে যারা এই মিডলাইনের সাথে ল্যাটারাল স্ট্রাকচার গুলোকে কানেক্ট করে, তাদের নাম হলো ট্রান্সভার্স সাইনাস। আলটিমেটলি সবগুলো সাইনাস সিগময়েড সাইনাস হয়ে ড্রেন করবে ইন্টারনাল জুগুলার ভেইনে। আলটিমেটলি সবগুলো সাইনাস ড্রেন করবে ইন্টারনাল জুগুলার ভেইনে। দুই একটা তথ্য যদি আমরা একটু বেশি পড়তে চাই, পেজ নাম্বার 55 দেখেন লেখা আছে। তাহলে এটা হলো সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। স্বাভাবিকভাবে এটা মিড লাইনে, সুতরাং এটা একটাই থাকে। মিড লাইনে যে কোনো স্ট্রাকচারই বডিতে একটা করেই থাকবে। তাহলে মিড লাইনে থাকে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, সেটা হলো সিঙ্গেল, এবং এই সুপিরিয়র স্যাজিটাল সাইনাসটা মূলত সুপিরিয়র সেরেব্রাল বেন থেকে ড্রেন করে। সুপিরিয়র সেরেব্রাল বেন এটা আমাদের সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে ড্রেন করে। ঠিক আছে, ইনফেরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে তার যে কানেকশন কনফ্লুয়েন্স অফ সাইনাস সেটা তৈরি করে স্ট্রেট সাইনাস। ঠিক আছে, আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট সাইনাস যেটা আপনাদের পরীক্ষা লাগবে সেটা হলো ক্যাভার্নাস সাইনাস, পেজ নাম্বার 56 and 57, 58। এটা আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিট স্টার যে ক্যাভার্নাস সাইনাস। ঠিক আছে, এই যে 56, 57, 58 এর কথা বললাম, এটা পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। তাহলে ক্যাভার্নাস সাইনাসটা হলো, আমি অলরেডি বলেছি যে আমাদের ঠিক পিটুইটারি গ্ল্যান্ডের দুই পাশে যে সাইনাসটা থাকে, আমি অলরেডি দেখাইছি যে এটা হলো আমাদের পিটুইটারি গ্ল্যান্ড বা সেলার ফ্লোর। এই সেলার ফ্লোর বা পিটুইটারি গ্ল্যান্ড এর দুই পাশে থাকে হলো আমাদের ক্যাভার্নাস সাইনাস। এই ক্যাভার্নাস সাইনাসটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যাভার্নাস সাইনাসটা আমরা যদি চিন্তা করি, এই ক্যাভার্নাস সাইনাসটা এখানে গুরুত্বপূর্ণ কিছু রিলেশন আছে। হলো কিছু স্ট্রাকচার আছে যেটা ক্যাভার্নাসের ভিতর দিয়ে যাবে, কিছু আছে ল্যাটারাল ওয়ালে যাবে। ক্যাভার্নাসের ঠিক ভিতরে যাবে হলো দুইটা স্ট্রাকচার, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এন্ড অ্যাবডুসেন্স নার্ভ। পরীক্ষায় ইনফিনিট স্টার, পেজ নাম্বার 56 এ আছে, ফিগারও আছে, স্ট্রাকচারের কথা লেখা আছে। আর এই যে ক্যাভার্নাস সাইনাসের ল্যাটারাল ওয়ালে থাকবে আমাদের অকুলোমেটর, ট্রক্লিয়ার, B1, B2, অকুলোমেটর, ট্রক্লিয়ার, B1, B2, অকুলোমেটর, ট্রক্লিয়ার, অপথ্যালমিক ডিভিশন এন্ড ম্যাক্সিলারি ডিভিশন, ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে আবারও বলছি, ক্যাভার্নাস সাইনাস হলো জোড়ায় থাকে, পিটুইটারি গ্ল্যান্ডের দুই পাশে থাকে, তাদের নিজেদের মধ্যে আবার কানেকশন আছে, অ্যান্টেরিয়র ইন্টারক্যাভার্নাস সিস্টেম, পোস্টেরিয়র ইন্টারক্যাভার্নাস সিস্টেম, সেটা তাদের নিজেদের মধ্যে তারা কানেকশন মেনটেন করে। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ক্যাভার্নাস সাইনাসের মিডিয়াল ওয়ালে বা ক্যাভার্নাস সাইনাসের মধ্যে থাকবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এন্ড অ্যাবডুসেন্স নার্ভ, এবং ল্যাটারাল ওয়ালে থাকবে অকুলোমোটর, ট্রক্লিয়ার, ophthalmic and maxillary division of trigeminal nerve, oculomotor, trochlear, ophthalmic and maxillary division of trigeminal nerve, oculomotor, trochlear, ophthalmic and maxillary division of trigeminal nerve. এই যে ক্যাভার্নাস সাইনাস, দ্য লার্জেস্ট সাইনাস অফ দ্য ব্রেন, এই লার্জেস্ট যে সাইনাসটা আছে ক্যাভার্নাস সাইনাস, সেটা পুরো ব্রেন থেকে তার ভেনাস যে ড্রেনেজটা সেটা সে নিয়ে থাকে।
এই ড্রেনেজ করতে গিয়ে সে অনেকগুলো ট্রিবিউটারিজ তৈরি করে। যারা বেশি পড়বেন তারা ট্রিবিউটারিজ গুলোর নাম পড়বেন, 57 পেজে দেখেন লেখা আছে। এই ট্রিবিউটারিজ এর মধ্যে 3টা আসবে চোখের সাথে রিলেটেড, সহজে আমি মনে রাখার পদ্ধতিটা বলে দিচ্ছি। 3টা হলো চোখের সাথে রিলেটেড, সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন, সেন্ট্রাল ভেইন অফ রেটিনা। সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন, সেন্ট্রাল ভেইন অফ রেটিনা। সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন, সেন্ট্রাল ভেইন অফ রেটিনা। আর পুরো ব্রেন থেকে ভেনাস ড্রেনেজ আনার জন্য তার 2টা গুরুত্বপূর্ণ ভেইন আছে, সুপারফিশিয়াল মিডল সেরেব্রাল ভেইন এন্ড ইনফেরিয়র সেরেব্রাল ভেইন। সুপারফিশিয়াল মিডল সেরেব্রাল ভেইন এন্ড ইনফেরিয়র সেরেব্রাল ভেইন। সুপারফিশিয়াল মিডল সেরেব্রাল ভেইন এন্ড ইনফেরিয়র cerebral vein, superficial middle cerebral vein and inferior cerebral vein, superficial middle cerebral vein and inferior cerebral vein, superficial middle cerebral vein and inferior cerebral vein। এই ট্রিবিউটারিজ এর মাধ্যমে আমাদের ক্যাভার্নাস সাইনাস তার যে ড্রেনেজটা সেটা সে মেনটেন করে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আপনাদের এখানে ক্যাভার্নাস সাইনাস সম্পর্কে আরো 2-1টা কথা এখানে বলা আছে যে ক্যাভার্নাস সাইনাস কার কার সাথে কিভাবে কমিউনিকেট করে। ক্যাভার্নাস সাইনাস, আমাদের ক্যাভার্নাস সাইনাস ইনফেকশনটা খুবই কমন তুলনামূলক অন্যান্যদের তুলনায়। যেমন দেখা যাচ্ছে ফেসে একটা ইনফেকশন হচ্ছে, একটা ফেসে কারো একটু হয়তো এখানে নোজ বা আপার লিফে ইনফেকশন হচ্ছে, সেটা ক্যাভার্নাস সাইনাস চলে যাচ্ছে। সেটা কোন মাধ্যমে চলে যাচ্ছে যেটা এখানে দেওয়া আছে, যে আমাদের যেহেতু ক্যাভার্নাস সাইনাস বাল্বলেস, এজন্য এইখানে যে এমিসারি ভেইনগুলো থাকে সেগুলো খুব সহজেই অন্যান্য যে ভেইনগুলো আছে তাদের মাধ্যমে কমিউনিকেট করে ক্যাভার্নাস সাইনাসে চলে যেতে পারে। যেমন ফেসে আমাদের এইখানে যদি কোনো ইনফেকশন হয়, লোয়ার লিপ অথবা নোজ, এখান থেকে খুব সহজেই ফেসিয়াল ভেইন হয়ে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন হয়ে এটা ক্যাভার্নাস সাইনাসে চলে যেতে পারে। ঠিক আছে, এই কথাগুলো এখানে দেওয়া আছে, জাস্ট একবার রিডিং পড়লেই হবে। এখন একদম শেষে একটা কথা আছে 58 পেজের শেষে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, যে ক্যাভার্নাস সাইনাসে যদি ইনফেকশন হয় তখন ক্যাভার্নাস সাইনাস ব্লক হয়ে যায়, এটাকে আমরা বলি ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস। ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস, ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস হলে কি হবে? যেহেতু ক্যাভার্নাস সাইনাস আমাদের এতগুলো ভাইটাল স্ট্রাকচার আছে, বিশেষ করে চোখের সাথে রিলেটেড সবগুলা নার্ভ আছে, 3, 4, 5, 6 সবগুলা নার্ভ। এই জন্য কোনো পেশেন্টে যদি ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস হয় তার চোখের ওই সাইডের চোখের সবগুলা মুভমেন্ট লস্ট হয়ে যায়। এই যে কমপ্লিট অপথ্যালমোপ্লেজিয়া, সবগুলা মুভমেন্ট লস্ট হয়, কমপ্লিট অপথ্যালমোপ্লেজিয়া, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার অফ ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস। এটা অনেক সময় আপনাদের পরীক্ষায় সিনারিও আকারে আসতে পারে, যে একটা পেশেন্ট, একটা বাচ্চা পেশেন্ট বা কোনো একটা পেশেন্ট আপনার কাছে হিস্ট্রি দিচ্ছে যে তার কিছুদিন আগে ডেন্টাল অ্যাবসেস ছিল, এখন পেশেন্টের আপনি দেখছেন যে একটা চোখ পুরোপুরি অপথ্যালমোপ্লেজিক হয়ে আছে, পুরো ড্রপিং অফ আইলিড হয়ে আছে, কোনো মুভমেন্ট নাই। তখন আপনি বুঝতে পারবেন যে ইনফেকশন স্প্রেডেড, কোথা থেকে স্প্রেড করেছে, ডেন্টাল ক্যারিজটাই স্প্রেড করে ক্যাভার্নাস সাইনাস গিয়েছে, এবং ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস হওয়ার কারণে পেশেন্টের 3, 4, 5, 6 সবগুলো নার্ভ নন ফাংশনিং হয়ে গিয়েছে, এবং সে কারণে পেশেন্টের ক্যাভার্নাস সাইনাস সিনড্রোম আমরা পাচ্ছি। তাহলে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ক্যাভার্নাস সাইনাসটা আপনাদের পরীক্ষায় লাগবে। এরপরে আমরা চলে আসি ডুরার পরে আমাদের যে লেয়ারটা, সেটাকে আমরা বলি অ্যারাকনয়েড। ডুরার পরে আমাদের যে ডেলিকেট ইমপারমিউবল যে মেমব্রেনটা থাকে সেটাকে আমরা বলি অ্যারাকনয়েড। এই অ্যারাকনয়েডটা আমাদের পুরো ব্রেনটাকে পায়াল সারফেস সহ ইনভেস্ট করে রাখে। এই অ্যারাকনয়েডের এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার আছে। অ্যারাকনয়েড এখানে সাব অ্যারাকনয়েড স্পেসে আমাদের সিএসএফ থাকে, সাব অ্যারাকনয়েড স্পেসে আমাদের সিএসএফ থাকে। ঠিক আছে, অ্যারাকনয়েডের নিচে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি পায়োমেটার। পায়োমেটারটা একদম ব্রেনের সাথে লেগে থাকে। ঠিক আছে, একদম ব্রেনের সাথে লেগে থাকে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সাব অ্যারাকনয়েড স্পেস, 59 পেজে আছে সাব অ্যারাকনয়েড স্পেস। তাহলে অ্যারাকনয়েডের নিচে আমাদের যে স্পেসটা আছে সেটা হলো সাব অ্যারাকনয়েড স্পেস। এখানে 2টা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, একটা হলো সিএসএফ আর একটা হলো ব্লাড ভেসেল, যে বিখ্যাত সার্কেল অফ উইলিস। আপনাদের প্রথমে আমরা সিএসএফ নিয়ে কথা বলি। আমাদের যেটা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ মানে হলো সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, পেজ নাম্বার 60, 61, 62, 63 পুরোটা জুড়েই একই জিনিসই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ, এই যে সিএসএফটা আমরা জানি আমাদের যে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এটা হলো আমাদের শরীরের সবচেয়ে পবিত্র পানি। এর চেয়ে প্রোটেক্টেড আমাদের কোনো ফ্লুইড পোর্শনই নাই। এই যে সেরেব্রো স্পাইনাল ফ্লুইডটা, এটা সাধারণত আমাদের যে সিস্টেমের মধ্য দিয়ে রান করে আমাদের ব্রেইনে, সেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার সিস্টেম, সেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার সিস্টেম, সেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার সিস্টেম। প্রথমেই আমি যদি চিন্তা করি, এটা হলো সিএসএফ প্রথম তৈরি হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলে। কোথায়? ল্যাটারাল ভেন্ট্রিকলে। সিএসএফ তৈরি হয় যে জায়গাটা থেকে, সেটাকে আমরা বলি করোয়েড প্লেক্সাস, সেটাকে আমরা বলি করোয়েড প্লেক্সাস, সেটাকে আমরা বলি করোয়েড প্লেক্সাস, সেটাকে আমরা বলি করোয়েড প্লেক্সাস। তাহলে করোয়েড প্লেক্সাস থেকে পার ডেতে সিএসএফ তৈরি হয় 500 থেকে 700 ml, পেজ নাম্বার 60 এবং 61। তাহলে করোয়েড প্লেক্সাস থেকে সিএসএফ তৈরি হয় পার ডেতে 500 থেকে 700 ml।
এই সিএসএফটা এই পুরো সিস্টেমের মধ্যে দিয়ে রান করে সে আবার অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে ওই যে ভেনাস সাইনাসে চলে যায়। এই জন্য আমরা এট এ টাইম বডিতে সিএসএফ 500 থেকে 700 ml পাই না। কন্টিনিউয়াস অ্যাবজর্পশনের কারণে একটা পেশেন্টের বডিতে বা একটা মানুষের বডিতে যদি এট এ টাইম আমি সিএসএফ চিন্তা করি, তাহলে এট এ টাইম বডিতে সিএসএফ থাকে 140 থেকে 150 ml, 140 থেকে 150 ml, 140 থেকে 150 ml। সিএসএফটা হলো নর্মালি সিএসএফ এর পিএস হলো 7.35, স্পেসিফিক গ্র্যাভিটি হলো 1.007, এবং সিএসএফ এ আমাদের যে নর্মাল প্লাজমা গ্লুকোজ আছে তার চেয়ে গ্লুকোজের পরিমাণ কম থাকে। অ্যাবাউট দেখা যায় আমাদের যে প্লাজমা গ্লুকোজ আছে তার 60 থেকে 65% মতো থাকে, এবং সিএসএফ এর প্রোটিন কাউন্টও খুব কম থাকে। এজন্য সিএসএফ দেখতে একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেহেতু তার কোনো কম্পোনেন্টই নাই, একদমই ক্রিস্টাল ক্লিয়ার সিএসএফ। ঠিক আছে, আচ্ছা এই যে বললাম সিএসএফ এর পিএস 7.35, বললাম যে সিএসএফ স্পেসিফিক গ্র্যাভিটি 1.007, গ্লুকোজ হলো প্লাজমা গ্লুকোজের 66%। এই কথাগুলো কোথায় লেখা আছে? পেজ নাম্বার 61-এ। কোথায় আছে? 61-এ। তাহলে এখন আসি সিএসএফ পাথওয়েতে। তাহলে সিএসএফ পাথওয়েতে এখানে টানা 3টা ফিগার আছে। প্রথমে 60-তে 61 ফিগার আছে, এবং 62-তে সেটা আবার ফ্লো চার্ট আকারে লেখা আছে। ঠিক আছে, আপনি যে কোনোটা আপনার ইচ্ছে ফলো করতে পারেন। তাহলে সিএসএফটা প্রথমে তৈরি হলো ল্যাটারাল ভেন্ট্রিকলে করোয়েড প্লেক্সাস দিয়ে। করোয়েড প্লেক্সাস দিয়ে সিএসএফটা তৈরি হওয়ার পর সিএসএফটা ফোরামেন অফ মনরো বা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে চলে যাবে থার্ড ভেন্ট্রিকলে। ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে চলে যাবে থার্ড ভেন্ট্রিকলে। ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে চলে যাবে থার্ড ভেন্ট্রিকলে। ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে চলে যাবে থার্ড ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সাবভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে চলে যাবে ফোর্থ ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে চলে যাবে ফোর্থ ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে চলে যাবে ফোর্থ ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলে। ফোর্থ ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ লুস্কা এবং মেজেন্টি, ফোরামেন অফ লুস্কা এবং মেজেন্টি দিয়ে চলে আসবে সাবআরাকনয়েড স্পেসে। এই সাবআরাকনয়েড স্পেসে এসে সে অ্যাবজর্পশন হবে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন দিয়ে, 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 অ্যাবজর্পশন হবে কোথায়? অ্যারাকনয়েড গ্র্যানুলেশন দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে আবারও বলছি, তাহলে এখানে আমরা প্রথম সিএসএফটা তৈরি করছি হলো করোয়েড প্লেক্সাস ইন দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে সেটা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে আসবে থার্ড ভেন্ট্রিকলে, ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে আসবে থার্ড ভেন্ট্রিকলে। তারপরে সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে চলে আসবে ফোর্থ ভেন্ট্রিকলে, ফোর্থ ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ লুস্কা এবং মেজেন্টি দিয়ে সে চলে যাবে সাবআরাকনয়েড স্পেসে। এইখানে সে অ্যাবজর্ব হবে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন দিয়ে, অ্যাবজর্ব হবে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন দিয়ে। এর মাধ্যমে কন্টিনিউয়াস সিএসএফ তৈরি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি কোথাও অবস্ট্রাকশন হয় তখন সিএসএফ এর পরিমাণ বেড়ে যায়। এটাকে বলে হাইড্রোকাফালাস। কোনো কারণে সিএসএফ পাথে অবস্ট্রাকশন হলে দেখা যায় বাচ্চাদের মাথা বড় হয়ে যাচ্ছে, বাচ্চার মাথা নর্মাল সাইজের চেয়ে অনেক বেশি বড় থাকে, তখন সেটাকে আমরা বলি হাইড্রোকাফালাস। মোস্ট কমনলি এই সেরেব্রাল অ্যাকুইডাক্টে আমরা অবস্ট্রাকশনটা পেয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে। মোস্ট কমনলি অবস্ট্রাকশন আমরা পেয়ে থাকি সেরেব্রাল অ্যাকুইডাক্টে, ঠিক আছে, ওকে। এই যে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টেমটা, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভেন্ট্রিকল হলো আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকলটা এরকম আমাদের খুব সহজ একটা সিস্টেম। ল্যাটারাল ভেন্ট্রিকলটা আমাদের সবচেয়ে বড় ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকলটা সি শেপ ভেন্ট্রিকল। 63 পেজে দেখেন লেখা আছে ল্যাটারাল ভেন্ট্রিকলের কিছু কথা, যে ল্যাটারাল ভেন্ট্রিকল একটা সি শেপ ভেন্ট্রিকল, তার ফ্রন্টাল, অক্সিপিটাল, টেম্পোরাল অ্যাকর্ডিং টু লোব অনুসারে তাকে আমরা বিভিন্ন হর্নে ভাগ করি। ল্যাটারাল ভেন্ট্রিকল এবং থার্ড ভেন্ট্রিকুলার যে আমাদের কানেকশনটা সেটাকে আমরা বলি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো থার্ড ভেন্ট্রিকল। এই যে আমাদের থার্ড ভেন্ট্রিকলটা ঠিক মাঝামাঝি যে ভেন্ট্রিকলটা আছে এটা হলো আমাদের থার্ড ভেন্ট্রিকল। এই থার্ড ভেন্ট্রিকলের অ্যান্টেরিয়রলি কে থাকে, পোস্টেরিয়রলি কে থাকে, এটা পরীক্ষা আসে। থার্ড ভেন্ট্রিকলের অ্যান্টেরিয়রলি মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার হলো অ্যান্টেরিয়র কমিস্যুরাল ফাইবার, খুব ছোট কমিস্যুরাল ফাইবার। আর পোস্টেরিয়র ওয়ালে থাকে হলো পোস্টেরিয়র কমিস্যুর, এটাও ছোট একটা ফাইবার। বাট অ্যান্টেরিয়র কমিস্যুরের পাশাপাশি অ্যান্টেরিয়র ওয়ালে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে, তার নাম হলো ফর্নিক্স। তাহলে অ্যান্টেরিয়র কমিস্যুর আমাদের অ্যান্টেরিয়র কমিস্যুর প্লাস ফর্নিক্স। অ্যান্টেরিয়র ওয়ালে কে থাকবে?
অ্যান্টেরিয়র কমিসুর প্লাস ফর্নিক্স। অ্যান্টেরিয়র ওয়ালে কে থাকবে? অ্যান্টেরিয়র কমিসুর প্লাস ফর্নিক্স, অ্যান্টেরিয়র কমিসুর প্লাস ফর্নিক্স। পোস্টেরিয়র ওয়ালে কে থাকবে? পোস্টেরিয়র কমিসুর প্লাস পিনিয়াল গ্ল্যান্ড, 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 পোস্টেরিয়র কমিসুর প্লাস পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে অ্যান্টেরিয়র ওয়ালে আমরা বলে ফেললাম অ্যান্টেরিয়র কমিসুর অ্যান্ড ফর্নিক্স, পেজ নাম্বার 64। তাহলে অ্যান্টেরিয়র ওয়ালে কে থাকবে? এখানে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার অ্যান্টেরিয়র কমিসুর অ্যান্ড ফর্নিক্স। আর পোস্টেরিয়র ওয়ালে পোস্টেরিয়র কমিসুর অ্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড। আর ঠিক থার্ড ভেন্ট্রিকলটা ঠিক মাঝামাঝি থাকে, এটা সিঙ্গেল স্ট্রাকচার মিড লাইনে, তার দুই পাশে থাকে থ্যালামাস হাইপোথ্যালামাস, দুই পাশে থাকে থ্যালামাস হাইপোথ্যালামাস, দুই পাশে থাকে থ্যালামাস হাইপোথ্যালামাস। তাহলে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস তার ল্যাটারাল ওয়াল তৈরি করে, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস তার ল্যাটারাল ওয়াল তৈরি করে, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস তার ল্যাটারাল ওয়াল তৈরি করে, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস তার ল্যাটারাল ওয়াল তৈরি করে। পরীক্ষার জন্য ইনফিনিট স্টার হলো তার ফ্লোর বা ইনফিনিট ওয়াল, পরীক্ষার জন্য ইনফিনিট স্টার হলো তার ফ্লোর বা ইনফিনিট, ফ্লোর বা ইনফিনিট ওয়ালটা পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। ফ্লোর বা ইনফিনিট ওয়াল তৈরি করার জন্য সামনের দিকে প্রথমে থাকে অপটিক কাইজাম, তারপর থাকে ইনফান্ডিবুলাম, তারপর এখানে থাকে টিউবাস সিনেরিয়াম, তারপরে ম্যামিলারি বডিজ। চারটা স্ট্রাকচার পরীক্ষা মনে রাখতেই হবে। আমি আবারও বলছি, অপটিক কাইজাম, পিটুইটারি স্টক বা ইনফান্ডিবুলাম, টিউবাস সিনেরিয়াম, ম্যামিলারি বডিজ। আমি আবারও বলছি, অপটিক কাইজাম, ইনফান্ডিবুলাম বা পিটুইটারি স্টক, টিউবাস সিনেরিয়াম, ম্যামিলারি বডিজ। আবারও বলছি, অপটিক কাইজাম, ইনফান্ডিবুলাম বা পিটুইটারি স্টক, টিউবাস সিনেরিয়াম, ম্যামিলারি বডিজ, টিউবাস সিনেরিয়াম, ম্যামিলারি বডিজ, টিউবাস সিনেরিয়াম, ম্যামিলারি বডিজ, টিউবাস সিনেরিয়াম, ম্যামিলারি বডিজ। ইনফিরিয়র ওয়াল অফ দ্য থার্ড ভেন্ট্রিকল পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। ঠিক আছে, ওকে। তারপরে আমাদের ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল আমাদের মূলত ফোর্থ ভেন্ট্রিকলের যে ফ্লোরটা সেটা আমাদের পন্স এবং মেডুলা এই দুইটা লেভেলের উপর থাকে। ফোর্থ ভেন্ট্রিকল আমাদের পেজ নাম্বার 68-এ এটা কিছু কথা বলা আছে। যদি কেউ খুব বেশি আগ্রহী হন তাহলে এটা একবার দেখতে পারেন, আর না হলেও হবে। তাহলে জাস্ট আমি একটু 1 মিনিট বলে যাচ্ছি যারা বেশি আগ্রহী তাদের জন্য। 68 এবং 69 পেজে আছে। তাহলে এখানে আমরা যদি বলি যে আমাদের ফোর্থ ভেন্ট্রিকলে যদি আমরা চিন্তা করি, ফোর্থ ভেন্ট্রিকলে আমাদের ফ্লোর যেটা, এই ফ্লোরটার উপরের অংশ আমাদের ফোর্থ ভেন্ট্রিকলের যে আপার হাফ সেটা থাকে হলো পন্সের লেভেলে, আর যেটা লোয়ার হাফ ফোর্থ ভেন্ট্রিকলের এই যে আপার হাফ যেটা উপরের যে অংশটা এটা থাকে পন্সের লেভেলে, আর লোয়ার হাফটা থাকে হলো মেডুলার লেভেলে, লোয়ার হাফটা থাকে মেডুলার লেভেলে, আপার হাফটা থাকে পন্সের লেভেলে, লোয়ার হাফটা থাকে মেডুলার লেভেলে। মাঝখানে এই যে ভাগটা, এই ভাগটা তৈরি করে স্ট্রায়া মেডুলারিস। কে করে? স্ট্রায়া মেডুলারিস। কে করে? স্ট্রায়া মেডুলারিস। কে করে? স্ট্রায়া মেডুলারিস। ঠিক আছে, আচ্ছা। এখানে উপরে আমাদের দুইটা নার্ভ থাকে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকলের সাথে রিলেটেড। ভিতরের দিকে থাকে 7 নার্ভ, ল্যাটারাল থাকে 8 নার্ভ। যেহেতু পন্সের সাথে রিলেটেড আমরা জানি পন্সের নার্ভ হলো 5, 6, 7, 8। এই জন্য ঠিক আমরা এই ফোর্থ ভেন্ট্রিকলের ফ্লোরে আমরা পাচ্ছি হলো 7 এবং 8। আর নিচের দিকে মেডুলার লেভেলে আমাদের 4টা নার্ভ আমরা জানি, 9, 10, 11, 12। মিডিয়ালি থাকে হলো 12 হাইপোগ্লোসাল, আর ল্যাটারাল থাকে হলো 10, ল্যাটারাল থাকে হলো 10, ল্যাটারাল থাকে হলো 10। এগুলো হলো ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকলের নার্ভের রিলেশন। ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল আমরা বলেছি যে উপরের অংশে থাকে হলো পন্স, নিচের অংশে থাকে মেডুলা। পন্সের অংশে রিলেটেড হলো 7, 8, মেডুলার অংশে রিলেটেড হলো 10 এবং 12। 12 থাকবে মিডিয়ালি। আমরা মিডিয়াল মেডুলারি সিনড্রোম পড়তে গিয়ে পড়েছিলাম যে হাইপোগ্লোসাল নার্ভ অলওয়েজ লাইজ ইন দ্য মিডিয়াল পোর্শন, হাইপোগ্লোসাল নার্ভ অলওয়েজ লাইজ ইন দ্য মিডিয়াল পোর্শন। তাহলে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 4টা স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। উপরের দিকের অংশটাকে আমরা বলছি পন্টাইন স্ট্রাকচার, নিচের দিকের অংশটাকে আমরা বলেছি মেডুলারি স্ট্রাকচার। পন্টাইন অংশে আমরা পাচ্ছি 7 এবং 8 নার্ভ, মেডুলারি অংশে আমরা পাচ্ছি 10 and 12 নার্ভ, 10 and 12 নার্ভ, 10 and 12 নার্ভ। 10 মানে হলো ভ্যাগাস, 12 মানে হলো হাইপোগ্লোসাল, 10 মানে হলো ভ্যাগাস, 12 মানে হলো হাইপোগ্লোসাল। মিডিয়ালি থাকে হাইপোগ্লোসাল, ল্যাটারাল থাকে ভ্যাগাস, মিডিয়ালি থাকে হাইপোগ্লোসাল, ল্যাটারাল থাকে ভ্যাগাস, মিডিয়ালি থাকে হাইপোগ্লোসাল, ল্যাটারাল থাকে ভ্যাগাস। পেজ নাম্বার 69-এ দেওয়া আছে। ঠিক আছে, ওকে। এখানে ছোট করে করোয়েড প্লেক্সাস কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় থেকে সিএসএফ তৈরি হয় সে কথাগুলো এখানে বলা আছে। আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে তৈরি হবে, থার্ড ভেন্ট্রিকলের রুট থেকে তৈরি হবে, ফোর্থ ভেন্ট্রিকলে আমাদের ফোর্থ ভেন্ট্রিকল থেকে তৈরি হবে, এই কথাগুলো জাস্ট এখানে বলা আছে। এখন আমরা বলেছি সাবআরাকনয়েড স্পেসে আমাদের একটা, তো আমরা বলেছি যে সাবআরাকনয়েড স্পেসে আমাদের সিএসএফ থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিস্টেম আমি বলেছি যে এখানে আমাদের ব্লাড ভেসেল থাকে। এই ব্লাড ভেসেলগুলোকে মনে রাখার জন্য আমি যখন ইন্টারনাল ক্যাপসুলের ব্লাড সাপ্লাই বলেছিলাম তখন বলেছিলাম যে ব্রেইনে আমরা 2 ধরনের ব্লাড সাপ্লাই পাই, যে ব্রেইনে অ্যান্টেরিয়র 2/3-কে দেয় ক্যারোটিড সিস্টেম, পোস্টেরিয়র 1/3-কে দেয় হলো আমাদের ভ্যাসিলার সিস্টেম। ওটা আমি অলরেডি বলেছি। এই জিনিসটা আমরা এখন এই যে 70, 71 আর 72 এই 3টা পেজে এখানে আমরা দেখবো সার্কেল অফ উইলিস। একবার যদি আপনি এই সার্কুলেশন বুঝেন তাহলে ইনশাল্লাহ আপনার এটা কখনোই আর ভুল হবে না, কখনোই আর ভুল হবে না। ঠিক আছে,
ওকে, তাহলে আমি আবার একটু দেখাচ্ছি, আপনারা একটু শুধু খেয়াল করেন। আমাদের ব্রেইনের মূল ব্লাড সাপ্লাইটা দেওয়া হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। মূল ব্লাড সাপ্লাইটা দেওয়া হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমাদের যেটা কমন ক্যারোটিড আর্টারি, তারপর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, বাইরের দিকে থাকে এক্সটার্নাল ক্যারোটিড, ভিতরে থাকে ইন্টারনাল ক্যারোটিড। এই ইন্টারনাল ক্যারোটিড অনেকগুলো সেগমেন্ট পার হয়ে ব্রেইনে ঢুকে সে দুইটা বড় ব্রাঞ্চ দেয়। আমি আগেও বলেছি, একটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, একটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর একটা হলো মিডিয়াল সেরেব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি মিডিয়ালি চলে যায়, একদম মিডলাইন স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দেয়। আর মিডল সেরেব্রাল আর্টারি একদম ব্রেইনের ম্যাক্সিমাম অংশকে সাপ্লাই দেয় হলো মিডল সেরেব্রাল আর্টারি। ম্যাক্সিমাম অংশকে সাপ্লাই দেয় মিডল সেরেব্রাল আর্টারি। ব্রেইনের সবচেয়ে বড় সাপ্লাই হলো মিডল সেরেব্রাল আর্টারি। ওকে, চলে গেল। এই যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর মিডল সেরেব্রাল, অ্যান্টেরিয়র সেরেব্রাল যেহেতু দুইটা, দুই পাশে তাদের মধ্যে একটা ছোট কানেকশন থাকে, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এই যে অ্যান্টেরিয়র সেরেব্রাল, মিডল সেরেব্রাল আর অ্যান্টেরিয়র কমিউনিকেটিং, এই অংশটাকে আমাদের বলা হয় অ্যান্টেরিয়র সার্কুলেশন। এটাকে বলা হয় অ্যান্টেরিয়র সার্কুলেশন বা ক্যারোটিড সিস্টেম। অ্যান্টেরিয়র সার্কুলেশন বা ইন্টারনাল ক্যারোটিড সিস্টেম। এই অ্যান্টেরিয়র সার্কুলেশন বা ইন্টারনাল ক্যারোটিড সিস্টেম হলো আমাদের ব্রেইনের মূল সাপ্লাই। এরা ব্রেইনের 2/3 অংশকে সাপ্লাই দেয়। 2/3 অংশকে সাপ্লাই দেয়। এখন প্রশ্ন হলো, ব্রেইনের বাকি যে পিছনে 1/3, তারও তো সাপ্লাই লাগবে। এই সাপ্লাইটা আসে হলো আমাদের পোস্টেরিয়র সার্কুলেশন থেকে। এই সার্কুলেশনটা তৈরি করে ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি আমাদের সাবক্লেভিয়ান আর্টারি থেকে, সাবক্লেভিয়ান আর্টারির ফার্স্ট পার্ট থেকে তৈরি হয় ভার্টিব্রাল আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারির ফার্স্ট পার্ট থেকে তৈরি হয় ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি পন্সেল লেভেলে এসে সে ভেজিলার আর্টারিতে রূপান্তরিত হয়। দুইটা ভার্টিব্রাল আর্টারি মেডুলার উপর দিয়ে আসছে, মেডুলার উপর দিয়ে আসার পরে সে পন্সের এখানে এসে নাম হয়ে যাচ্ছে তার ভেজিলার আর্টারি। ভেজিলার আর্টারি টার্মিনেট করে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি নামে। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি নামে, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই যে ভার্টিব্রাল আর্টারি, ভেজিলার আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এই সিস্টেমটাকে বলা হয় পোস্টেরিয়র সার্কুলেশন। এটা ব্রেইনের পোস্টেরিয়র 1/3 কে সাপ্লাই দেয়। তাহলে দুইটা সিস্টেম বডিতে এট দ্য সেম টাইম রান করছে। এন্টেরিয়র 2/3 আমরা পাচ্ছি ক্যারোটিড সিস্টেম, পোস্টেরিয়র 1/3 পাচ্ছি ভার্টিব্রো ভেজিলার সিস্টেম। পোস্টেরিয়র 1/3 পাচ্ছি ভার্টিব্রো ভেজিলার সিস্টেম। ক্যারোটিড সিস্টেম থেকে আসবে অ্যান্টেরিয়র অ্যান্ড মিডল সেরেব্রাল আর্টারি, আর ভার্টিব্রো ভেজিলার সিস্টেম থেকে আসবে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই যে 3 সেরেব্রাল আর্টারি মিলে ব্রেইনটাকে সাপ্লাই দিচ্ছে স্বাধীনভাবে। বাট উপরওয়ালা এখানে খুব একটা সুন্দর সিস্টেম করেছেন যে এই দুইটা সিস্টেমকে কমিউনিকেট করে দিয়েছে, যাতে কেউ যখন বিপদে পড়বে আরেকজন যাতে তাকে সহযোগিতা করতে পারে। এই যে কমিউনিকেশন করাটা, তাদের মাঝখানে একটা কানেকশন তৈরি করা, একটা ব্রিজ তৈরি করা, এই কাজটা করে হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তার একটা ব্রাঞ্চ এখানে দিয়ে দেয়, যেটার মাধ্যমে সে ক্যারোটিড এবং ভেজিলার সিস্টেমের মধ্যে কমিউনিকেশন তৈরি করে দেয়। তার নাম হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তার নাম কি? পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তার নাম কি? পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, যে কোন আর্টারির মাধ্যমে ক্যারোটিড সিস্টেম এবং ভেজিলার সিস্টেম কমপ্লিট হচ্ছে, অথবা কোন আর্টারির মাধ্যমে সার্কেল অফ উইলিস কমপ্লিট হচ্ছে, তাহলে সেটা হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। কার ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। যখনই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এখানে এই ব্রাঞ্চটা দিয়ে দিচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, তখনই আমাদের ক্যারোটিড এবং ভেজিলার সিস্টেম একটা সিঙ্গেল সিস্টেমে রূপান্তরিত হয়, এন্ড দিস ইজ কল্ড সার্কেল অফ উইলিস। 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 তাহলে এটা যদি আপনি বোঝেন, তাহলে আপনাকে এই অংশে কেউ কোনোদিন আপনাকে বিপদগামী করতে পারবে না যে কোনটা সার্কেল অফ উইলিসের অংশ, কোনটা অংশ না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রথমে আমরা সার্কেল অফ উইলিসে এখানে আমরা পাচ্ছি যে এখানে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির পরে দুই পাশে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মধ্যে কানেকশন হলো আমাদের অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তারপরে আমরা পাচ্ছি এখানে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দুই পাশে, তারপরে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তারপর টিপ অফ দ্য ভেজিলার আর্টারি। আমাদের মিডল সেরেব্রাল আর্টারিকে আমরা সার্কেল অফ উইলিসে পাচ্ছি না। মিডল সেরেব্রাল আর্টারি সার্কেল অফ উইলিস ফর্ম করে না, সে সরাসরি ল্যাটারাল সারফেসে চলে যাচ্ছে। তাহলে আমাদের এই যে সার্কেল অফ উইলিসটা পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। এই একই জিনিস 70, 71, 72 পেজে বারবার বলার উদ্দেশ্য হলো এটা ইম্পর্টেন্স, যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পারবেন। আচ্ছা, এখন আসেন ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেইন। এটা আপনাদের খুব বেশি যে লাগবে সেটা আপনাদের লাগবে না। আমি একদম সিম্পল এখানে যে ফিগারটা আছে, জাস্ট একটা লাইনে, যারা মেডিসিনের আছেন তাদের অনেক সময় স্ট্রোক আছে,
আমি সহজ করে বলি যে স্ট্রোক মনে রাখার জন্য আপনি কখনোই কঠিনের পথে হাঁটবেন না, একদম সহজ পথে হাঁটবেন। সহজ পথে যদি হাঁটতে চান আপনি শুধুমাত্র দুইটা জিনিস মনে রাখবেন। এই ছবিটার দিকে তাকাইলেই বোঝা যাচ্ছে যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সবসময় মিডিয়ালি যাবে, আর মিডল সেরেব্রাল আর্টারি যাবে ল্যাটারালি। এবং মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই জোনটা অনেক বেশি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই জোন ছোট, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই জোনও ছোট। তাহলে আপনি কিভাবে আলাদা করবেন? সিম্পল। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি যেহেতু মিডিয়ালি যাবে, মিডিয়ালি আমাদের যেই এরিয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মিডিয়ালি আমাদের দুইটা গুরুত্বপূর্ণ এরিয়া থাকে। একটা হলো লেগ এরিয়া, আমাদের পায়ের কন্ট্রোল যে এরিয়াটায় থাকে সেটা মিডিয়ালি প্লেস থাকে। আরেকটা হলো আমাদের ইউরিন কন্ট্রোল, এই ইউরিন কন্ট্রোল এরিয়াটা মিডিয়ালি প্লেসড। তাহলে যখন কোনো পেশেন্টের লেগ এরিয়ায় উইকনেস হবে বা ইউরিনারি কন্ট্রোল চলে যাবে, তখন বুঝতে হবে এটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ইনফ্রাকশন। আবারও বলছি, যখন কোনো পেশেন্টের আমরা দেখবো যে একটা পেশেন্টের যদি আমরা দেখি যে পেশেন্টের লিম্ব উইকনেস হচ্ছে এবং ইনকন্টিনেন্স হচ্ছে, এরকম যদি আমরা পাই তাহলে আমরা বুঝবো যে পেশেন্টের ইনফ্রাকশনটা কোথায় হচ্ছে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে। কোথায় হচ্ছে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর এর বাইরে সামনের ব্রেইনের যা কিছু পাবো, পেশেন্ট কথা বলছে না, কথা শুনছে না, পেশেন্টের উইকনেস হচ্ছে, পেশেন্টের হেমিপ্যারেসিস হচ্ছে, যা কিছু হবে সবকিছু হলো মিডল সেরেব্রাল আর্টারি। সবকিছু কার? মিডল সেরেব্রাল আর্টারি। আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয় মূলত আমাদের অক্সিপিটাল অংশকে। অক্সিপিটাল লোবের কাজ হলো ভিজুয়াল। তাহলে পেশেন্ট যখন দেখতে পারবে না তখন আমাদের চিন্তা করতে হবে ইনফ্রাকশন ইন দ্য পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। যখন ইনফ্রাকশন হয়, যখন ভিজুয়াল কর্টেক্স কাজ করে না, তখন পেশেন্টের ভিজুয়াল লস হয়। ওই ভিজুয়াল লসটাকে বলা হয় হোমোনাইমাস হেমিয়ানোপিয়া কি আমরা একটু পর আবার দেখবো, সমস্যা নেই। বাট ভিজুয়াল এরিয়া যখন লেশন হয় তখন সেটাকে আমরা বলি হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। পেশেন্ট দুই চোখেরই সমান এরিয়া দেখতে পায় না, এই জন্য বলা হয় হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। ওকে, তাহলে সিম্পলি আপনি জাস্ট এটা দিয়ে আপনার পরীক্ষায় সিনারিও আলাদা করতে পারবেন। তাহলে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি যদি হয় তাহলে পেশেন্টের উইকনেস হবে, লেগ উইকনেস হবে, এবং আমরা বলছি যে পেশেন্টের ইনকন্টিনেন্স থাকতে পারে। আর মিডল সেরেব্রাল আর্টারিতে যখন ইনফেকশন হবে তখন পেশেন্টের সিমটম হবে অনেক বেশি। পেশেন্টের হেমিপ্যারেসিস হবে, পেশেন্টের সেন্সরি ডিস্টারবেন্স গুলো তৈরি হবে, পেশেন্টের আমাদের জার্সম্যান সিনড্রোম তৈরি হবে, পেশেন্ট ব্রোকাস ডিসফ্যাসিয়া হইতে পারে, অডিটরি এরিয়া ডিসফাংশন হতে পারে। এই সব কিছু হলো মিডল সেরেব্রাল আর্টারি। আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি মূলত সাপ্লাই দেয় অক্সিপিটাল লোবের ভিজুয়াল এরিয়া। সেই জন্য পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে যদি ইনফ্রাকশন হয় তাহলে তার কি ধরনের লস হবে? ভিজুয়াল লস হবে ইন দ্য ফর্ম অফ হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া অলরেডি বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা হয়ে গেছে, কে কোথা থেকে তৈরি হয়, কে মোটর সেন্সরি, সবই আলোচনা হয়ে গেছে। পেজ নাম্বার 78-এ আসেন। আমি আরেকবার একটু বলছি যে আমাদের যে ক্রেনিয়াল নার্ভ গুলো আছে 1 থেকে 12 আমরা জানি। প্রথম হলো অলফেক্টরি, যেটার কাজ হলো স্মেল। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ হলো অপটিক, সেটা হলো আমাদের ভিশনে হেল্প করবে বা ভিশনের কাজটা করবে। 1 to 8 এই তিনটা হলো আমাদের সেন্সরি। 1 হলো অলফেক্টরি, স্মেল, 2 হলো অপটিক, ভিশন, 8 হলো ভেস্টিবুলো কক্লিয়ার, যেটা কাজ হলো আমাদের অডিটরি ফাংশন। এই যে তিনটা, অডিটরি, ভিজুয়াল, অলফেক্টরি, দিস আর সেন্সরি। আর 3, 4, 6, 11, 12 এরা মূলত মোটর। 3, 4, 6 অকুলোমোটর, ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স, এরা মূলত মোটর টু দ্য আই। আমাদের চোখের যে মাসল গুলো আছে তাদের মুভমেন্টে হেল্প করে 3, 4, 6। ম্যাক্সিমাম মাসলকে ইনারভেট করবে থার্ড নার্ভ, এক্সেপ্ট SO4, LR6। সুপিরিয়র অবলিককে ইনারভেট করবে হলো আমাদের ট্রক্লিয়ার, এবং ল্যাটারাল রেকটাসকে ইনারভেট করবে হলো আমাদের অ্যাবডুসেন্স নার্ভ। তাহলে আবারও বলছি, 3, 4, 6 এই তিনটা হলো মোটর। এর মধ্যে এই 3, 4, 6 সবার কাজই হলো আমাদের যে এক্সট্রা অকুলার যে মাসল গুলো আছে, এই এক্সট্রা অকুলার মাসল গুলোকে সাপ্লাই দেওয়া। ম্যাক্সিমাম মাসল উইল গেট their supply from oculomotor nerve except superior oblique and lateral rectus. Superior oblique is innervated by trochlear nerve and lateral rectus is innervated by abducens nerve. Okay, 5, 7, 9, 10 most important চারটা মাল্টিমোডাল নার্ভ যারা মাল্টি ফাংশন করে। এই 5, 7, 9, 10 এরা হলো মিক্সড নার্ভ। এর মধ্যে আপনাদের পরীক্ষায় যদি একটা নার্ভ সম্পর্কে আপনাদের জানতে হয় সেটা হলো ফেসিয়াল নার্ভ সম্পর্কে জানতে হবে। এখানে নার্ভের পাশাপাশি নার্ভগুলোর কিছু নিউক্লিয়াস থাকে, তারা ফাংশন করার জন্য তাদের কিছু স্পেশাল নিউক্লিয়াস থাকে।
এই নিউক্লিয়াস গুলো কোথায় আছে, নার্ভ গুলো সম্পর্কে বলা আছে 78 পেজে, নিউক্লিয়াস সম্পর্কে বলা আছে 79 পেজে। নিউক্লিয়াস পড়তে গিয়ে অনেক সময় আপনারা একটু গুলায় ফেলেন, এটা একদম সহজ। যারা মোটর নার্ভ তাদের সব নিউক্লিয়াসই মোটর, যারা সেন্সরি নার্ভ তাদের সব নিউক্লিয়াসই সেন্সরি, তাহলে বাকি থাকে শুধু মিক্সড। মিক্সডের ক্ষেত্রে যারা মিক্সড যখন হয়, মিক্সড নার্ভ ধরেন ট্রাইজিমাল নার্ভের মোটর নার্ভ, মোটর নিউক্লিয়াসের নাম কি, ওর নামই মোটর নিউক্লিয়াস। ফেসিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াসের নাম কি, ওর নামই ফেসিয়াল মোটর নিউক্লিয়াস। সুতরাং এটা ভুলার কোনো সুযোগ নাই। স্পেশাল যে নিউক্লিয়াস গুলো আছে সেগুলো আপনার মনে রাখতে হতে পারে। যেমন থার্ড নার্ভের একটা স্পেশাল নিউক্লিয়াস আছে, এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, প্রিট্যাক্টাইল নিউক্লিয়াস। এটা হলো স্পেশাল নিউক্লিয়াস, এরা আমাদের লাইট রিফ্লেক্সে হেল্প করে, এটা আপনার পরীক্ষা লাগতে পারে। এটা হলো অ্যাটিপিক্যাল, যেটা আপনার পরীক্ষা লাগবে। ফেসিয়াল নার্ভের একটা স্পেশাল নিউক্লিয়াস আছে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, যেটা আমাদের সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে। নাইন্থ বা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের একটা স্পেশাল নিউক্লিয়াস হলো ইনফেরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, যেটা প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, যেটা প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। ঠিক আছে, জাস্ট স্পেশাল দু একটা নিউক্লিয়াসের নাম আপনারা মনে রাখবেন। লাইট রিফ্লেক্সে হেল্প করে আমাদের থার্ড নার্ভের দুইটা নিউক্লিয়াস, এডিঞ্জার ওয়েস্টফল এবং প্রিট্যাক্টাইল নিউক্লিয়াস। এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস মনে রাখলেই হবে। সেভেন নার্ভের ইম্পর্টেন্ট নিউক্লিয়াস হলো সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, যেটা সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দিতে যাবে। আর গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের ইম্পর্টেন্ট নিউক্লিয়াস হলো ইনফেরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, যেটা প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে। ইনফেরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস যেটা প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে, ইনফেরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস যেটা প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে। ঠিক আছে, ওকে ওকে, একই কথা আবার 80 পেজও আছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন কিছু ভিজুয়াল পাথওয়ে এবং ভিজুয়াল রিফ্লেক্সের কথা বলা আছে পেজ নাম্বার 81-এ। এটা মাঝে মাঝে আপনাদের একটু ভুল হয়ে যায়, এজন্য আমি এটা একটু বলবো। পেজ নাম্বার 81-এ আমরা এটা একটু বলবো। পেজ নাম্বার 81-এ যদি আমরা একটু দেখি যে আমাদের এই যে নার্ভ রিপ্লেস গুলো, এই রিপ্লেস গুলোতে আমাদের ভুল হয় কোথায়। এখানে আমাদের চোখে দুইটা রিফ্লেক্স, কর্নিয়া রিফ্লেক্স ওটা সোজা, জাস্ট কর্নিয়াতে কিছু ধরলে ওটা ব্লিঙ্ক করবে, ওটা হলো ফিফথ নার্ভের রিফ্লেক্স, ওটা সোজা। পরীক্ষার দুইটা রিফ্লেক্স থেকে আসে, একটা হলো রাইট রিফ্লেক্স, একটা হলো ভিজুয়াল রিফ্লেক্স। রিফ্লেক্স যখন পড়বেন তখন আপনি শুরু আর শেষটা চিন্তা করবেন, বাকি সব ভুলে যাবেন, তাহলে আপনার এমনিতেই মনে থাকবে। ধরেন আমি চিন্তা করলাম ভিজুয়াল রিফ্লেক্স, তাহলে নাম হলো ভিজুয়াল রিফ্লেক্স, তাহলে নাম শুনে বোঝা যাচ্ছে এটা দিয়ে আমি দেখতে চাচ্ছি, অন্য ফাংশন না। তাহলে দেখার জন্য প্রথমে আমার চোখে একটা আলো আসতে হবে, এটা হলো শুরু। আর সবার শেষে আমি যখন দেখতে পাবো, কোথায় গিয়ে দেখতে পাবো, প্রাইমারি ভিজুয়াল এরিয়ায়। প্রাইমারি ভিজুয়াল এরিয়া কোথায় থাকে, প্রাইমারি ভিজুয়াল এরিয়া অক্সিপিটাল লোবে থাকে। তাহলে ভিজুয়াল পাথওয়ে শুরুটা হবে চোখে অপটিক নার্ভ দিয়ে, আর শেষটা হবে ভিজুয়াল কর্টেক্স ইন দ্য অক্সিপিটাল লোব। এবার আপনার জন্য এটা একদম সোজা। তার মানে যেই পাথওয়েটা অপটিক নার্ভ দিয়ে শুরু হবে ভিজুয়াল কর্টেক্সে শেষ হবে, দিস ইজ ভিজুয়াল পাথওয়ে। এটা আর অন্যদিকে যাওয়ার সুযোগ নাই, অন্যদিকে গেলে আপনি দেখতে পাবেন না। যতক্ষণ চোখে আলো পড়ে ভিজুয়াল কর্টেক্সে না যাবে আপনি কিভাবে দেখবেন। তার মানে প্রথমে চোখে আলো পড়বে, দিস ইজ অপটিক নার্ভ। একটা পর্যায়ে দুই চোখ নিজেদের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে তাদের ফাইবার গুলো এক্সচেঞ্জ করবে, দিস ইজ অপটিক কায়াজম। কায়াজম করার পরে প্রথমে তারা চোখে আলো ফেললাম, প্রথমে অপটিক নার্ভ, একটা পর্যায়ে তারা নিজেদের ফাইবার এক্সচেঞ্জ করছে, দিস ইজ অপটিক কায়াজম। চেঞ্জ করার পর তাদের নামটা চেঞ্জ হয়ে যায়, নাম হয়ে যায় ট্র্যাক্ট। যখন তারা বড় হয় তখন, যেমন আপনার রাস্তা যখন বড় হয়ে যায় তখন আপনি সেটাকে গলি বলেন না, সেটা মেইন রোড বলেন। যতক্ষণ পর্যন্ত সে একা ছিল তখন তার নাম ছিল অপটিক নার্ভ। যখন তারা এক্সচেঞ্জ করেছে ইন দ্য ফর্ম অফ কায়াজম, তখন তাদের নাম হয়ে গেছে অপটিক ট্র্যাক্ট। এই ট্র্যাক্টটাই আলটিমেটলি ভিজুয়াল কর্টেক্সে চলে যাবে। কোথায় চলে যাবে, ভিজুয়াল কর্টেক্সে। মাঝখানে তাকে হেল্প করার জন্য ছোট একটা বডি আছে, নাম হলো ল্যাটারাল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি। আলটিমেটলি বডি থাকুক আর যাই থাকুক, সে অপটিক ট্র্যাক্ট হয়ে ভিজুয়াল কর্টেক্সে চলে যাবে। কর্টেক্সে চলে গেলে আপনি দেখতে পাবেন, সিম্পল। বাট যখন লাইট রিফ্লেক্স, আপনি পেশেন্টের চোখে লাইট রিফ্লেক্স দেখবেন, আপনার টার্গেট কি, রুগীকে আলো দেখানো। আপনি পেশেন্টের চোখে লাইট ফেলেন, লাইট ফেলে আপনি আরো বড় বড় চোখ করে পেশেন্টের চোখের দিকে তাকায় থাকেন যে পেশেন্টের পিউপিল কনস্ট্রিক্ট করছে কিনা। তার মানে লাইট রিফ্লেক্সে আমাদের উদ্দেশ্য হলো কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। এখানে পেশেন্টের ভিজুয়াল পাথওয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমার টার্গেট হলো আমি পেশেন্টের চোখে লাইট ফেলবো এবং সেটার কারণে পেশেন্টের পিউপিল কনস্ট্রিক্ট করবে। তাহলে শুরুটা হলো লাইট ফেলা অপটিক নার্ভ দিয়ে, শেষটা হলো কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল বাই স্ফিংটার পিউপিল।
তাহলে যেই রিফ্লেক্সে শুরুটা অপটিক নার্ভ দিয়ে, শেষটা হলো স্পিংটার পিউপিলি দিয়ে, দিস ইজ লাইট রিফ্লেক্স। ভেরি মাচ সিম্পল। এই আলোর ভিজুয়াল কর্টেক্সে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ল্যাটারাল জেনিকুলেট বডিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই আলোটা প্রথমে অপটিক নার্ভ দিয়ে আমি লাইট ফেললাম, অপটিক নার্ভ দিয়ে সে গেল, ডিকাসেট করলো, ডিকাসেট করার পর ট্র্যাক্ট হলো। এটা সবার জন্য কমন, এত দূর সব আলোকেই হইতে হবে। বাট তারপরে সে আর ভিজুয়াল কর্টেক্সে যাবে না, সে ঘুরে চলে আসবে স্পিংটার পিউপিলির কাছে, কারণ তার কাজ হলো স্পিংটার পিউপিলির কাছে। সে কেন ভিজুয়াল কর্টেক্সে যাবে? লাইট রিফ্লেক্সে আলোটা ভিজুয়াল কর্টেক্সে না গিয়ে সে অপটিক ট্র্যাক্ট হয়ে ঘুরে চলে আসে কার কাছে? স্পিংটার পিউপিলির কাছে। এই ঘুরে আসাটা কষ্ট, কোনো জায়গায় ঘুরতে গেলে আপনার হেল্প লাগবে বেশি। এই ঘুরে আসার জন্য সে হেল্প নেয় এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, প্রিট্যাক্টাইল নিউক্লিয়াস, প্রিট্যাক্টাইল নিউক্লিয়াস, এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস। এখানে এসে একটা গ্যাংলিয়নের সাথে তার দেখা, নাম হলো সিলিয়ারি গ্যাংলিয়ন। নাম কি? সিলিয়ারি গ্যাংলিয়ন। এই হয়ে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে সেই স্পিংটার পিউপিলিকে বলে এবার তুই কনস্ট্রিক্ট কর, কনস্ট্রিক্ট করলে লাইট রিফ্লেক্সটা তৈরি হবে। আর এই যে পেশেন্টের চোখে আলো ফেললাম, অপটিক নার্ভ, কায়াজম ট্র্যাক্ট, এরপরে সে রিবাউন্ড করে ফেরত চলে আসলো এবং হেল্প নিল প্রিট্যাক্টাইল নিউক্লিয়াস, এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, সিলিয়ারি গ্যাংলিয়ন, প্রিট্যাক্টাইল নিউক্লিয়াস, এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, সিলিয়ারি গ্যাংলিয়ন, প্রিট্যাক্টাইল নিউক্লিয়াস, এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, সিলিয়ারি গ্যাংলিয়ন। দিস ইজ লাইট রিফ্লেক্স। টোটালি ডিফারেন্ট। এখানে আমাদের পরীক্ষার জন্য একদম ইজি। তাহলে দুইটা রিপ্লেক্স যদি পরীক্ষা আসে, কোনটা ভিজুয়াল পাথওয়ের কম্পোনেন্ট, কোনটা লাইট রিফ্লেক্সের কম্পোনেন্ট, আপনার পরীক্ষা ভুল হওয়ার কোনো চান্স নাই। এখন আসেন ভিজুয়াল পাথওয়ে ডিফেক্ট, এটা পরীক্ষা আসে মাঝে মাঝে। এখন আমরা তো বলেছি ভিজুয়াল পাথওয়ে মানে হলো অপটিক, আমরা বলেছি ভিজুয়াল পাথওয়ে মানে প্রথমে অপটিক নার্ভ, তারপর সে ডিকাসেট করলো কায়াজম, তারপর ডিকাসেট করার পর তার নাম হচ্ছে অপটিক ট্র্যাক্ট, তারপরে সে চলে যাচ্ছে হলো ভিজুয়াল কর্টেক্স এর কাছে। কার কাছে? ভিজুয়াল কর্টেক্স এর কাছে। ধরেন ঠিক অপটিক নার্ভে কারো লেশন হলো, অপটিক নার্ভে এখনো তারা কোনো নিজেদের মধ্যে কোনো শেয়ার করেনি, কোনো এক্সচেঞ্জ করেনি, তাইলে লেশনটা হলো শুধু এক চোখের, শুধু এই চোখের ফাইবারই যাবে। এটাকে বলে ইউনিঅকুলার ব্লাইন্ডনেস। এটা লেখা আছে 82 পেজে। তাহলে যদি শুধুমাত্র আমরা দেখি যে পেশেন্টের অপটিক নার্ভে লেশন, এখনো ডিকাসেট করার সুযোগ পায়নি সে, তাহলে লেশনটা হবে ইউনিঅকুলার। বাট যখন ডিকাসেট হয়ে যাবে, ডিকাসেট যখন হয়ে যাবে, দুই চোখেরই ফাইবার সে ক্যারি করবে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে, তখন যখন লেশন হবে তখন তার দুই চোখেরই যেহেতু ফাইবার ক্যারি করে, তাহলে দুই চোখেরই ভিশন নষ্ট হবে এবং সমান সমান নষ্ট হবে, ইনকমপ্লিট, পুরোটা না। এই যে দুই চোখেরই ভিশন 50-50 বা সমান সমান নষ্ট হয়, এটাকে আমরা বলি হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। তাহলে কায়াজমের পরে যেইখানেই লেশন হোক, সেটা ট্র্যাক্টে হোক আর কর্টেক্সে হোক, যেখানেই লেশন হবে পেশেন্টের হবে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, পেশেন্টের হবে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। তাহলে কায়াজমের আগে লেশনটা হবে ইউনিঅকুলার ব্লাইন্ডনেস, কায়াজমের পরে হবে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, কায়াজমের পরে হবে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, কায়াজমের পরে হবে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, কায়াজমের পরে হবে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। সেটা ট্র্যাক্টে হইলেও হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হবে, আবার যদি অক্সিপিটাল লোবে হয় তাহলেও হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হবে। আর কায়াজমে যখন লেশন হয়, সাধারণত পিটুইটারি টিউমার, কায়াজমের ঠিক নিচে পিটুইটারি থাকে, এই পিটুইটারি টিউমার বড় হলে কায়াজমের চাপ পড়ে। কায়াজমের চাপ পড়লে পেশেন্টের দুই চোখের নেজাল ফাইবার নষ্ট হয়। আমরা জানি চোখের নেজাল ফাইবার টেম্পোরাল ফিল্ড, টেম্পোরাল ফাইবার নেজাল ফিল্ড নিয়ন্ত্রণ করে। চোখ হলো পুরো উল্টা, নেজাল ফাইবার টেম্পোরাল ফিল্ড, টেম্পোরাল ফাইবার নেজাল ফিল্ড তৈরি করে। এবং আমাদের যে চোখে যে ইমেজটাও হয় সেটাও উল্টা হয়, পরবর্তীতে অক্সিপিটাল কর্টেক্সে গিয়ে সেটা সোজা হয়ে যায়। এখন আসেন আমরা যেটা বলছিলাম যে এখানে যখন কোনো একটা টিউমার হবে, লেশন হবে, যেটা অপটিক কায়াজমে চাপ দিবে, তখন তার নেজাল ফাইবার, দুই চোখেরই নেজাল ফাইবার ডিস্টার্ব হবে। দুই চোখেরই যদি নেজাল ফাইবার ডিস্টার্ব হয় তাহলে দুই পাশেরই টেম্পোরাল ফিল্ড চলে যাবে, এটাকে বলা হয় বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। অপটিক কায়াজমে লেশন হলে হবে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। পিটুইটারি পেশেন্টদের ক্ষেত্রে বা পিটুইটারি টিউমারের পেশেন্টদের মোস্ট কমন যে জিনিসটা হয় সেটা হলো বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া, বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া, বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। পরীক্ষা মনে রাখতে হবে, দুই পাশেরই টেম্পোরাল ফিল্ড চলে যাবে। ওই পেশেন্ট যখন দরজা দিয়ে ঢুকবে সে দরজায় ধাক্কা খাবে, কারণ সে সাইড দেখতে পায় না। রাস্তা দিয়ে যখন সে হাঁটবে সে বারবার মানুষের সাথে ধাক্কা খাবে, তার মনে হবে সে হয়তো তার ভুলে ধাক্কা খাচ্ছে না, কিন্তু তার যে এটা একটা ডিজিজ, সে যে ল্যাটারাল দেখতে পাচ্ছে না, এটা হলো বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া ডিউ টু কম্প্রেশন ওভার দ্য অপটিক কায়াজম ইন কেস অফ পিটুইটারি টিউমার, ইন কেস অফ পিটুইটারি টিউমার অর এনি সেলার সুপ্রাসেলার টিউমার। এখন আসেন ব্রেইন নিয়ে, আমরা ব্রেইনে আমরা সবকিছু পড়ে ফেললাম। আমরা ব্রেইন
ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন পড়লাম। তাদের একটা অসাধারণ কাভারিং আছে মেনিনজেস, সেটা নিয়ে পড়লাম। ডুরা মেটান নিয়ে পড়েছি। ডুরার মাঝখানে থাকে ডুরাল ভেনাস সাইনাস, সেটা নিয়ে পড়েছি। আমরা অ্যারাকনয়েড নিয়ে পড়াশোনা করেছি। অ্যারাকনয়েড, সাব অ্যারাকনয়েড স্পেসে সিএসএফ থাকে, ব্লাড ভেসেল থাকে, সেটা নিয়ে পড়াশোনা করেছি। আমরা ক্রেনিয়াল নার্ভ নিয়ে পড়াশোনা করেছি, ভাস্কুলার কন্ট্রোল নিয়ে পড়াশোনা করেছি। ব্রেইন আমাদের শেষ। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো স্পাইনাল কর্ড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গুরুত্বপূর্ণ আরেকটা এরিয়া হলো আমাদের স্পাইনাল কর্ড। এই যে স্পাইনাল কর্ড আমরা যেটাকে বলছি, তার কিছু বেসিক অ্যানাটমি আমাদের 84 পেজে দেওয়া আছে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্ট অলরেডি আমি বলেছি, আবারও বলবো, বাট বেসিক কিছু অ্যানাটমি 84 পেজে দেওয়া আছে। এইটা জাস্ট পুরো পেজটা আপনি একবার রিডিং পড়বেন। আমি বলে দিচ্ছি কোনগুলো পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, বাট আপনি পুরো পেজটা রিডিং পড়বেন। স্পাইনাল কর্ডটা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। আমাদের ফোরামেন ম্যাগনাম থেকে, বা আমাদের ব্রেইন যেখানে শেষ, মেডুলা যেখানে শেষ, এই জায়গাটার নাম হলো ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনামের পরে আমাদের সার্ভাইকাল 1 ভার্টিব্রা থাকে, যেটাকে আমরা অ্যাটলাস বলি। এই অ্যাটলাস থেকে স্পাইনাল কর্ডটা শুরু হয়। অ্যাটলাস থেকে স্পাইনাল কর্ডটা শুরু হওয়ার পরে, অ্যাটলাস থেকে ধরেন শুরু হওয়ার পর ইউজুয়ালি অ্যাডাল্টের ক্ষেত্রে স্পাইনাল কর্ডটা শেষ হলো লাম্বার 1-এ। অ্যাডাল্টে স্পাইনাল কর্ড শেষ হবে লাম্বার 1-এ। অ্যাডাল্টে স্পাইনাল কর্ড শেষ হবে লাম্বার 1-এ। বাচ্চাদের ক্ষেত্রে লাম্বার 3-র আপার বর্ডারে গিয়ে শেষ হয়। বাচ্চাদের ক্ষেত্রে লাম্বার 3-র আপার বর্ডারে গিয়ে শেষ হয়। বাচ্চাদের ক্ষেত্রে লাম্বার 3-র আপার বর্ডারে গিয়ে শেষ হয়। এভারেজ লেংথ হলো 45 সেন্টিমিটার। এভারেজ লেংথ হলো 45 সেন্টিমিটার। এই স্পাইনাল কর্ডটা C1 থেকে লাম্বার 1, এই যে 45 সেন্টিমিটার, এই 45 সেন্টিমিটারে সে লাম্বার 1-এ এসে শেষ হচ্ছে। লাস্ট সেগমেন্টের নাম হলো কোনাস মেডুলারিস। লাস্ট সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডের নাম হলো কোনাস মেডুলারিস। ব্রেইনের মতো স্পাইনাল কর্ডেরও একই রকম কাভারিং থাকে, মেনিনজেস। ওই মেনিনজেসটা স্পাইনাল কর্ড লাম্বার 1-এ শেষ হয়ে গেল, মেনিনজেসটা লাম্বার 1-এ শেষ হয়ে যায় না। ডুরা এবং অ্যারাকনয়েড শেষ হয় স্যাক্রাল 2-তে এসে। 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 পায়ামেটা তখনও থেকে যায় ফাইলাম টার্মিনালি নামে। পেজ নাম্বার 84। পায়ামেটা তখনও থেকে যায় ফাইলাম টার্মিনালি নামে। এই ফাইলাম টার্মিনালি গিয়ে শেষ হয় একদম ককসিক্সের মাথায় গিয়ে শেষ হয়। তাহলে স্পাইনাল কর্ডটা আমরা বললাম সার্ভাইকাল 1 থেকে শুরু হচ্ছে, বা অ্যাটলাস থেকে শুরু হচ্ছে। ইউজুয়ালি অ্যাডাল্টের ক্ষেত্রে শেষ হচ্ছে লাম্বার 1। লাম্বার 1-এ যখন শেষ হয় এটাকে আমরা বলি কোনাস মেডুলারিস। তার যে কাভারিং ডুরা, অ্যারাকনয়েড, পায়া, এটা আমাদের লাম্বার 1-এ শেষ হচ্ছে না। ডুরা এবং অ্যারাকনয়েড শেষ হচ্ছে হলো স্যাক্রাল 2-তে, এবং পায়ামেটা তখনও থেকে যায় ফাইলাম টার্মিনালি নামে, যেটা ককসিক্সে গিয়ে শেষ হচ্ছে। ওকে, এতদূর পর্যন্ত ক্লিয়ার। এখন এই যে তার লাম্বার 1-এ গিয়ে স্পাইনাল কর্ড শেষ, বা ডুরা, অ্যারাকনয়েড, স্যাক্রাল 2 পর্যন্ত, তাহলে এই লাম্বার 1 থেকে এই যে স্যাক্রাল 2, এই যে জায়গাটায় এই অংশের কাজ কি? ডুরা, অ্যারাকনয়েড তো থাকলো, বাট এখানে তো কর্ড নাই, তাহলে এখানে আছে কি? শুধু পানি না। স্পাইনাল কর্ড লাম্বার 1-এ শেষ হয়ে গেল, বাট আমাদের বাকি লোয়ার লিম্বকে সাপ্লাই দেওয়ার জন্য, বাকি আমাদের পুরো অংশকে সাপ্লাই দেওয়ার জন্য, পেরিঅ্যানাল সেন্সেশন থেকে শুরু করে পুরো অংশটাকে সাপ্লাই দেওয়ার জন্য অনেকগুলা নার্ভ রুট স্পাইনাল কর্ড দিয়ে যায়। এই যে অনেকগুলা নার্ভ রুট, এই নার্ভ রুট গুলো লাম্বার 1 থেকে স্যাক্রাল 2 এই জায়গাটাতে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা নার্ভ রুট, এই নার্ভ রুট গুলোকে, এই যে অনেকগুলা নার্ভ রুট এই রিজনে থাকে। এই অনেকগুলা নার্ভ রুট একদম কম্প্যাক্ট হয়ে এক জায়গায় থাকে। এটাকে বলা হয় কর্ডা অ্যাকুইনা। এটাকে কি বলা হয়? কর্ডা অ্যাকুইনা। পেজ নাম্বার 89-এ কর্ডা অ্যাকুইনার কথা বলা আছে। জাস্ট একবার এটা দেখে আসি, তারপর আবার ব্যাক করবো। 89 পেজে এই যে পেশেন্টের লাম্বার 1 থেকে স্যাক্রাল 2, এই জায়গায় এই পেশেন্টের মাল্টিপল নার্ভ রুট, অ্যাবাউট 40+ নার্ভ রুট একদম কম্প্যাক্ট হয়ে ঘোড়ার লেজের মতো থাকে। এটাকে বলা হয় কর্ডা অ্যাকুইনা। এই কর্ডা অ্যাকুইনাতে যেহেতু অনেকগুলা নার্ভ রুট একসাথে থাকে, এজন্য এই রিজনে যখন লেশন হয় তখন পেশেন্টের সিভিয়ার লো ব্যাক পেইন হয়, এবং পেশেন্টের ইউরিনারি ইনকন্টিনেন্স হয়, ফিক্যাল ইনকন্টিনেন্স হয়, পেশেন্টের সেক্সুয়াল ইম্পর্টেন্সি হয়, স্যাডেল অ্যানেস্থেসিয়া হয়, পেরিঅ্যানাল সেন্সেশনটা নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় স্যাডেল অ্যানেস্থেসিয়া।
এই যে পেশেন্টের সিভিয়ার লো ব্যাক পেন হচ্ছে, স্যাডেল অ্যানেস্থেসিয়া হচ্ছে, ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে, ফিক্যাল ইনকন্টিনেন্স হচ্ছে, এই সবগুলোকে বলা হয় কর্ডা অ্যাকুইনা সিনড্রোম। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। কর্ডা অ্যাকুইনা সিনড্রোম পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। কর্ডা অ্যাকুইনা সিনড্রোম পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। কর্ডা অ্যাকুইনা সিনড্রোম পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোনো পেশেন্ট যদি আপনার কাছে আসে, যে কোনো একটা পেশেন্টের আপনার কাছে হঠাৎ করে আসছে যে পেশেন্টের সাডেন সিভিয়ার লো ব্যাক পেন হচ্ছে, স্যাডেল অ্যানেস্থেসিয়া হচ্ছে, পেরিনাল সেন্সেশন লস্ট হয়েছে, ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে, ফিক্যাল ইনকন্টিনেন্স হচ্ছে, তাহলে আপনি বুঝতে হবে যে পেশেন্টের ডায়াগনোসিস কি, কর্ডা ইকুইনা সিনড্রোম। এই জন্য পেশেন্ট যদি এরকম আসে, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, আপনাকে সাথে সাথে এমআরআই করতে পাঠাতে হবে। কি করতে পাঠাতে হবে? এমআরআই। ঠিক বাম পাশেই দেখেন 88 পেজে এমআরআই এর কথা বলা আছে। আমাদের এখানে একটু জাস্ট একটা লাইন উপরে লিখে নিতে পারেন যে আমাদের যে কোনো ইন্ট্রাকেনিয়াল বা স্পাইনাল প্যাথোলজি, যে কোনো ইন্ট্রাকেনিয়াল বা স্পাইনাল প্যাথোলজি, যে কোনো ইন্ট্রাকেনিয়াল বা স্পাইনাল প্যাথোলজিতে ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো এমআরআই। ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো এমআরআই। এমআরআই আমরা সাধারণত দুইটা ইমেজ বেশি গুরুত্ব দেয়, একটা হলো T1, একটা হলো T2, একটা হলো T1, একটা হলো T2। T1 ইমেজটা আমরা দেখি অ্যানাটমি দেখার জন্য, T1 এর পাশে লিখে রাখেন অ্যানাটমি। T2 দেখি আমরা প্যাথোলজি দেখার জন্য। T1টা দেখি অ্যানাটমির জন্য, T2 দেখি প্যাথোলজির জন্য। আমরা এমআরআইতে দেখলাম যে এখানে পেশেন্টের দেখলাম যে এই রিজিয়নে পেশেন্টের সিভিয়ার কম্প্রেশন আছে, যে পেশেন্টের যে নার্ভ রুট গুলো ছিল সেখানে মারাত্মক কম্প্রেশন। তখন এরকম নার্ভ রুটে যদি আমরা মারাত্মক কম্প্রেশন দেখি, তখন আমাদের কি করতে হবে? ইমার্জেন্সি সার্জারি করতে হবে, ইমার্জেন্সি ডিকম্প্রেশন করে দিতে হবে, ইমার্জেন্সি ডিকম্প্রেশন করে দিতে হবে। না হলে পেশেন্টের পার্মানেন্ট নিউরোলজিক্যাল ডেফিসিট হয়ে যাবে, পার্মানেন্ট নিউরোলজিক্যাল ডেফিসিট হয়ে যাবে। ওকে ওকে, এর আগের পেজে একটু আসেন, স্পাইনাল কর্ডের অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট। 1 মিনিট একটু বলবো। 86 এবং 87 অলরেডি আমি বলেছি, যদিও যে স্পাইনাল কর্ডের যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলো আছে, যারা স্পাইনাল কর্ড থেকে উপরের দিকে যায়, সেগুলোকে আমরা বলি অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। আমি বলেছি যে স্পাইনাল কর্ডের যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আছে, যারা সেন্সরি ট্র্যাক্ট, এগুলো হলো পেরিফেরাল সেন্সেশনকে ব্রেইনে বা থ্যালামাসে নিয়ে যায়। আমরা 3টা ট্র্যাক্টের কথা বলেছিলাম, এন্ট্রি স্পাইনোথ্যালামিক, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, আর একটা হলো ডর্সাল কলাম। আমি বলেছি ডর্সাল কলামকে আবার বিভিন্ন নামে এখানে লেখা আছে, দেখবেন, ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ ভোর্ডেক, ফ্যাসিকুলাস গ্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিটাস, বিভিন্ন নামে আছে। যেই নামে থাকুক আমরা ডর্সাল কলাম বলেই বলতে পারি। তাহলে এন্ট্রি স্পাইনোথ্যালামিকের কাজ হলো আমাদের ক্রুড টাচ অ্যান্ড প্রেশার। এন্ট্রি স্পাইনোথ্যালামিক কি নিয়ে যাবে? ক্রুড টাচ অ্যান্ড প্রেশার। এন্ট্রি স্পাইনোথ্যালামিক কি নিয়ে যাবে? ক্রুড টাচ অ্যান্ড প্রেশার। পাইছেন আপনারা, লেখা আছে। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক নিয়ে যাবে পেইন এবং টেম্পারেচার। পরীক্ষা যদি একটা ফাইবার পরীক্ষা প্রশ্ন আসে, সেটা হলো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক। কারণ ল্যাটারাল স্পাইনোথ্যালামিক হলো টোটালি অ্যাটিপিক্যাল। যেই লেভেলে সে তৈরি হয় সেই লেভেলেই সে ডিকাসেট করে যায়, যেই লেভেলে তৈরি হচ্ছে সাথে সাথে ডিকাসেট করে যায়। এজন্য আমাদের রাইট সাইড বাম, আমাদের বডির লেফট সাইডের পেইন এবং টেম্পারেচারকে রেগুলেট করে, এবং আমাদের লেফট সাইড রাইট সাইডের পেইন এবং টেম্পারেচারকে ডিনোট করে। এজন্য কারো যদি লেফট সাইডের স্পাইনাল কর্ড কাটা যায়, তার রাইট সাইডের পেইন এবং টেম্পারেচার লস্ট হবে। কারো যদি রাইট সাইডের স্পাইনাল কর্ড কেটে যায়, তাহলে তার লেফট সাইডের পেইন এবং টেম্পারেচার লস্ট হবে। এই একটা জিনিস অ্যাটিপিক্যাল পরীক্ষা সবসময় লাগে, যে পেইন এবং টেম্পারেচার সবসময় কোনটা ল্যাটারাল সাইডে যাবে, পেইন এবং টেম্পারেচার সবসময় কোনটা ল্যাটারাল সাইডেটা লস্ট হবে, পেইন এবং টেম্পারেচার সবসময় কোনটা ল্যাটারাল সাইডে লস্ট হবে। এটা আপনি যখন নিউরোলজিতে ব্রাউনসি কার্ড পড়তে যাবেন, এই একই জিনিস একটা পয়েন্টই আপনার পরীক্ষা মনে রাখতে হবে। ঠিক আছে। আর এন্ট্রি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হলো আমাদের ক্রুড টাচ এবং প্রেশার সেন্সেশন নিয়ে যাবে। আর ডর্সাল কলাম যেটা, বা ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস বা ফ্যাসিকুলাস কিউনিটাস যেটা আছে, তারা নিয়ে যাবে ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। ঠিক আছে। সবগুলা সেন্সেশনই প্রথমে গিয়ে জমা হবে ডর্সাল রুট গ্যাংলিয়া, তারপর ট্র্যাক দিয়ে উপরে উঠে যাবে, তারপর আমাদের ব্রেন স্টেমে গিয়ে ডর্সাল কলামটার নাম হয়ে যাবে মিডিয়াল লেমনিসকাস, আর স্পাইনাল যেই ট্র্যাক গুলো ছিল স্পাইনোথ্যালামিক, তাদের নাম হয়ে যাবে স্পাইনাল লেমনিসকাস। সবগুলা গিয়ে থ্যালামাসে গিয়ে রিলে করবে। থ্যালামাসে কোন জায়গায় রিলে করবে? আমরা বলেছিলাম ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল, 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 ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল। ঠিক আছে। তাহলে এই 3টা ট্র্যাক্ট আপনি অ্যাসেন্ডিং এ পড়লেন। ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে আমি বলেছিলাম যে আমাদের যেই ট্র্যাক্ট গুলো ব্রেন থেকে স্পাইনাল কর্ডে নামে, সেগুলোকে আমরা বলি ডিসেন্ডিং ট্র্যাক্ট। এটাকে আমরা বড় দুই ভাগে ভাগ করি। পেজ নাম্বার 87, পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল। পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল। যেগুলো পিরামিডাল সেল থেকে তৈরি হয়েছিল সেগুলো হলো পিরামিডাল। পিরামিডাল ট্র্যাক্টটা এসে মেডুলার এখানে এসে ডিকাসেট করে ফেলে। ম্যাক্সিমাম যেগুলো ডিকাসেট করে ফেলে সেগুলোকে আমরা বলি ল্যাটারাল কর্টিক স্পাইনাল বা ল্যাটারাল পিরামিডাল। আর যেগুলো ডিকাসেট করে না, অল্প কিছু, সেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র কর্টিক স্পাইনাল।
তাহলে এটা হলো পিরামিডাল ট্র্যাক্ট, এটা হলো পিরামিডাল, এটা হলো মূল পাথওয়ে যেটা আমাদের মোটর মুভমেন্ট গুলোকে রেগুলেট করে। আর তাকে হেল্প করার জন্য, তাকে ফাইননেস আনার জন্য যারা হেল্প করে তারা হলো এক্সট্রা পিরামিডাল। সেটা যেইখান থেকে আসুক, সেটা হতে পারে বেজাল গ্যাংলিয়া থেকে আসতে পারে, সেটা আমাদের রেড নিউক্লিয়াস থেকে আসতে পারে, রুব্রো স্পাইনাল, আমাদের অলিভো স্পাইনাল হইতে পারে, টেকটো স্পাইনাল হইতে পারে, যেখান থেকে আসুক সেটা হলো এক্সট্রা পিরামিডাল, সেটা হলো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। ঠিক আছে, ওকে। তাহলে দুই ধরনের, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, এটা সম্পর্কে আমরা পড়লাম। এখন স্পাইনাল কর্ডে যখন প্যাথোলজি হয়, প্যাথোলজি হলে আমরা অনেক সময় বা আমাদের ব্রেইনেও যখন প্যাথোলজি হয় তখন আমরা কিছু ডায়াগনস্টিক টেস্ট করে থাকি। এমআরআই এর পাশাপাশি আমরা অনেক সময় লাম্বার পাংচার করি, অনেক সময় আমাদের ডিলেমা থাকে সেজন্য আমরা লাম্বার পাংচার করি। এই লাম্বার পাংচার 91 এবং 92 পেজে আছে, এখানে জাস্ট একবার আপনাকে একটু রিডিং পড়তে হবে লাম্বার পাংচার। আচ্ছা, লাম্বার পাংচারের এখানে দেখেন, এখানে 91, 92 এবং 93 পেজে লাম্বার পাংচার সম্পর্কে বলা আছে। আমি একদম সিম্পল করে বলি যে আমরা আসলে কখন করি, আপনি আপনার প্র্যাকটিক্যাল নলেজকেও কাজে লাগাতে পারবেন। সাধারণত যখন দেখা যায় পেশেন্টের আমরা ডায়াগনস্টিক পারপাসে করি, যে মেনিনজাইটিস হয়েছে কিনা, এনকেফালাইটিস হয়েছে কিনা, মাল্টিপল স্ক্লেরোসিস হয়েছে কিনা, গুলিনবারি সিনড্রোম হয়েছে কিনা, পোলিওমাইলাইটিস বা নিউরোসিফিলিস হয়েছে কিনা, এগুলো দেখার জন্য আমরা করি। অনেক সময় থেরাপিউটিক আমরা ইন্ট্রাথিক্যাল ইনজেকশন দেওয়ার জন্য, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য লাম্বার পাংচার করে থাকি। লাম্বার পাংচার সাধারণত আমরা কোন লেভেলে করি, যেহেতু স্পাইনাল কর্ডটা নাম্বার 1-এ শেষ হয়, এর উপরে করার কোনো চান্স নাই, উপরে করলে স্পাইনাল কর্ড ইনজুরি হবে। এই জন্য আমরা লাম্বার পাংচারটা অবশ্যই নাম্বার 1-এর নিচে করব। সেফ থাকার জন্য নাম্বার 2-তেও করি না, সাধারণত নাম্বার 3, 4 বা 4, 5, নাম্বার 3, 4 বা 4, 5, নাম্বার 3, 4 বা 4, 5 এই লেভেলে আমরা সাধারণত লাম্বার পাংচারটা করে থাকি। এবং লাম্বার পাংচার করার ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল করতে হবে আমাদের যে নিডেল সাইজটা, এটা যাতে আইডিয়াল নিডেল সাইজ হয়, পেশেন্টকে যাতে বারবার প্রিক করা না লাগে, আমাদের পেশেন্টের পজিশনিংটা যাতে ভালো হয়, এবং এক্সেসিভ যাতে আমাদের সিএসএফ আমরা ড্র না করি। কারণ যদি আমার পজিশন ঠিক মতো না হয়, যদি আমি মোটা নিডেল দিয়ে আমাদের ডুরা পাংচার করি, মাল্টিপল পাংচার যদি করি, এক্সেসিভ ডুরা যদি আমি ড্র করি, তাহলে পেশেন্টের পোস্ট পাংচার হেডেক হবে, পোস্ট পাংচার হেডেক হবে। এই লাম্বার পাংচার করতে গিয়ে আমরা কোন কোন স্ট্রাকচার পার হই এটা পরীক্ষায় আসে। আমরা কমনলি যে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, এগুলো সবাই পারে, স্কিন যাবে, সাবকিউটেনিয়াস টিস্যু যাবে, এগুলো পারবেন। একদম স্পাইন বরাবর যে লিগামেন্টটা, সেটাকে বলা হয় সুপ্রা স্পাইনাস লিগামেন্ট, সেটাকে বলা হয় সুপ্রা স্পাইনাস লিগামেন্ট, সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। দুই স্পাইনের মাঝখানে থাকে ইন্টার স্পাইনাস লিগামেন্ট, ইন্টার স্পাইনাস লিগামেন্ট, ইন্টার স্পাইনাস লিগামেন্ট। ঠিক ডুরার বাইরে সুন্দর একটা প্রোটেকশন দিয়ে রাখে লিগামেন্টাম ফ্লেবাম, লিগামেন্টাম ফ্লেবাম। এই যে সুপ্রা স্পাইনাস লিগামেন্ট, ইন্টার স্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্লেবাম, এই তিনটা লিগামেন্ট পরীক্ষা ভুল হয়, এটা মনে রাখতে হবে। তিনটা লিগামেন্ট যেটা আমাদের ডুরাটাকে প্রোটেক্টেড রাখে। তাহলে সুপ্রা স্পাইনাস লিগামেন্ট, ইন্টার স্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্লেবাম। এরপরে আপনি ডুরা এপিডুরাল ফ্যাট পাবেন, এপিডুরাল ফ্যাটের পরে ডুরা অ্যারাকনয়েড সিএসএফ। ঠিক আছে, তাহলে তিনটা এখানে গুরুত্বপূর্ণ। প্রথমে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু, সুপ্রা স্পাইনাস লিগামেন্ট, ইন্টার স্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্লেবাম, লিগামেন্টাম ফ্লেবাম দেখতে একটু ইয়েলোইশ, এই জন্য এটাকে বলা হয় লিগামেন্টাম ফ্লেবাম। তারপরে থাকবে এপিডুরাল ফ্যাট, তারপর ডুরা অ্যারাকনয়েড। ওকে, কাঁধের করা যাবে না লাম্বার পাংচার, কাঁধের করবেন না। 93 পেজে লেখা আছে, দেখবেন যে কোনো পেশেন্ট যদি রেস্ট আইসিবি থাকে, কারো যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি থাকে, আপনি দেখেন যে পেশেন্টের হেডেক আছে, ভমিটিং আছে, ব্লারিং অফ ভিশন আছে, এই রেস্ট আইসিবির পেশেন্টদের আমরা লাম্বার পাংচার করতে কন্ট্রা ইন্ডিকেটেড। কারণ আমি যদি একটা রেস্ট আইসিবির পেশেন্টে লাম্বার পাংচার করে দেই, যখনই আমি নিচ থেকে লাম্বার পাংচার করব, এখানে একটা ডিকম্প্রেশন হবে, তখন ওই যে উপরের যে প্রেশারটা, ইন্ট্রাক্রেনিয়াল যে প্রেশারটা, সেটা তখন ব্রেনের উপর আরো চাপ দিবে। ব্রেনের উপর চাপ দিয়ে সে ব্রেইন ম্যাটারকে ফোরামেন ম্যাগনাম দিয়ে স্পাইনাল ক্যানেলের দিকে নেমে যেতে হেল্প করবে বা নেমে যাওয়ার জন্য চাপ দিবে। তখন ব্রেইন ম্যাটার নিচে নেমে চলে আসার চেষ্টা করবে, সেটাকে আমরা বলি টনসিলার হার্নিয়েশন। লোয়েস্ট পোর্শন অফ দ্য সেরেবেলামকে বলা হয় টনসিল। এই টনসিলটা তখন এই রেস্ট আইসিবির কারণে নিচে নেমে চলে আসার চেষ্টা করবে। চলে আসুক, তা তো সমস্যা নাই, সমস্যা হলো তার আসার তো জায়গা নাই। আসতে গেলে সে আলটিমেটলি ব্রেইন স্টিমের উপর চাপ দিবে, এবং ব্রেইন স্টিমের উপর চাপ দিলে কি হবে সেটা অলরেডি আমরা জানি, ব্রেইন ডেথ হবে। এই জন্য একটা সামান্য লাম্বার পাংচার করতে গিয়ে আপনি যদি পেশেন্টের ব্রেইন ডেথ বানায় দেন, তাহলে আসলে রোগীর জন্য তো ক্ষতি, আপনার ক্যারিয়ারের জন্য এটা একটা বড় বিপদ হয়ে আসতে পারে। এই জন্য আমরা রেস্ট আইসিইউ পেশেন্টদের লাম্বার পাংচার করব না। রেস্ট আইসিইউ পেশেন্টদের লাম্বার পাংচার করলে যে ডিভাস্টেটিং কমপ্লিকেশনটা হবে সেটাকে আমরা বলি টনসিলার হার্নিয়েশন।
সেরেবেলামের লোয়েস্ট যে পোর্শনটা আছে যেটাকে বলি টনসিল, এই টনসিলটা হার্নিয়েট করবে। লেখা আছে 92 পেজে টনসিলার হার্নিয়েশন। এটা কমন কমপ্লিকেশন না, বাট এটা হলো সবচেয়ে ডিভাস্টেটিং কমপ্লিকেশন। বাট কমন কমপ্লিকেশন হলো হেডেক হতে পারে, ইনফেকশন হতে পারে পেশেন্টের আমাদের এখানে ওই মাল্টিপল পাংচারের কারণে একটু নামনেস হতে পারে, একটু লোকাল একটু ইনফেকশন হতে পারে, সেটা হলো কমন। যদি লাম্বার কোনো কারণে পেশেন্টের হেডেক হয়ে যায় তাহলে পেশেন্টকে আমাদের সুপাইন পজিশনে রাখতে হবে, চাপ দিয়ে রাখতে হবে এবং পেশেন্টকে বলতে হবে বেশি করে পানি খাওয়ার জন্য। দেখা যায় লম্বা একটা সময় পেশেন্টকে যদি আমরা লাই ডাউন করে রাখি এবং পেশেন্টকে যদি আমরা বেশি করে ওয়াটার ইনটেক করতে বলি, ওয়াটারে না কমলে তখন ক্যাফেইন খাইতে বলবো। ক্যাফেইন খেতে না বললেও তখন যদি কোনোভাবে কাজ না হয় তখন আমরা সার্জারি করে একটা এপিডুরাল ব্লাড প্যাচ দিয়ে আসি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এখন পর্যন্ত যা পড়া হলো এটা হলো আমাদের নিউরোঅ্যানাটমির পড়া। মোটামুটি নিউরোঅ্যানাটমি আমাদের পড়া শেষ। যার নিউরোঅ্যানাটমি শীটের শেষে আমার নতুন দুইটা জিনিস আমরা অ্যাড করেছি, সেটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। যদি অটোনমিক নার্ভাস সিস্টেমটা মূলত পড়াবে হলো আমাদের যারা আপনাকে নার্ভাস সিস্টেম পড়াবে তারা। বাট আমি সিম্পল শুধু দুইটা জিনিস বলার জন্য এই জিনিসটা এই শীটে অ্যাড করা, যে আমি একদম সিম্পলি দুইটা কথা বলবো যাতে আপনারা কখনোই না ভুলেন হোয়াট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমে দুইটা জিনিস, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে হলো থোরাকোলাম্বার আউটফ্লো। আমি দুইটার পার্থক্য করে বলছি, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে হলো থোরাকোলাম্বার আউটফ্লো, থোরাসিক 1 থেকে লাম্বার 2 এই জায়গায় ল্যাটারাল গ্রে কলাম থেকে সে তৈরি হচ্ছে, জাস্ট এইখান থেকে সে তৈরি হচ্ছে স্পাইনাল কর্ড। এই যে থোরাকোলাম্বার আউটফ্লো, এখান থেকে থোরাসিক 1 থেকে লাম্বার 1 এই লেভেলে সে তৈরি হচ্ছে। এখান থেকে যখন সে তৈরি হয় তার ঠিক পাশেই আমাদের ঠিক কর্ডের পাশে এখানে প্যারা গ্যাংলিয়া থাকে, এখানে আমাদের গ্যাংলিয়ন থাকে, এখানে গ্যাংলিয়ন থাকে। তাহলে কর্ড থেকে তৈরি হলে গ্যাংলিয়নে চলে আসলো। তার প্রি গ্যাংলিয়নিক পোর্শনটা খুব ছোট, গ্যাংলিয়নে এসে এবার সে তার যেদিক ভালো লাগে সেদিকে চলে যাচ্ছে, এজন্য তার পোস্ট গ্যাংলিয়নিকটা খুব বড়। তাহলে আবারও বলছি, তাহলে সিম্প্যাথেটিকটা তৈরি হবে থোরাকোলাম্বার আউটফ্লো। আমি জাস্ট 4-5টা শব্দ বলবো, এটা দিয়ে আপনি সারা জীবনই আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমটা কভার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা থোরাকোলাম্বার আউটফ্লো, থোরাসিক 1 থেকে লাম্বার 2 এই রিজিয়নে সাধারণত, লাম্বার 1 এই রিজিয়ন থেকে সাধারণত সে তৈরি হয় এবং তার গ্যাংলিয়নটা ঠিক তার পাশেই থাকে। দ্যাটস ওয়াই তার প্রি গ্যাংলিয়নটা খুব ছোট। বাট গ্যাংলিয়নে যাওয়ার পরে সে এখানে গ্যাংলিয়নে যখন তার সিনাপস হয়ে যায় তখন সে বিভিন্ন জায়গায় চলে যায়, এজন্য তার পোস্ট গ্যাংলিয়নটা খুব বড়। ওকে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে নিউরো ট্রান্সমিটার হিসেবে মূলত আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের আরেক নাম হলো অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম। এই অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম দেখে বোঝা যাচ্ছে তার নিউরো ট্রান্সমিটার অ্যাড্রেনালিন বা নন অ্যাড্রেনালিন। এটা মূলত পোস্ট গ্যাংলিয়নিক। গ্যাংলিয়নে যখন সে বাইপাস করে, এই গ্যাংলিয়নের পরে তার যে নিউরো ট্রান্সমিটার তার নাম হলো নন অ্যাড্রেনালিন বা অ্যাড্রেনালিন। বা তার আগে গ্যাংলিয়নের আগে প্রি গ্যাংলিয়নিক পোর্শনে বা প্রি সিনাপটিক পোর্শনে এখানে তার নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন, কোলিনার্জিক। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে অ্যাসিটাইল কোলিনও আছে, নন অ্যাড্রেনালিনও আছে। প্রি গ্যাংলিয়নিক পোর্শনে কাজ করে কোলিনার্জিক সিস্টেম, পোস্ট গ্যাংলিয়নে কাজ করে অ্যাড্রেনার্জিক সিস্টেম। এটা কিন্তু জানতে হবে। তাহলে এই অ্যাড্রেনার্জিক সিস্টেম শুধুমাত্র এই এক জায়গায় কাজ করে, বডির আর কোনো সিস্টেমের কোথাও অ্যাড্রেনার্জিক সিস্টেম কাজ করে না। শুধুমাত্র পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক অংশে কাজ করে অ্যাড্রেনার্জিক সিস্টেম। শুধুমাত্র পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক অংশে কাজ করবে অ্যাড্রেনার্জিক সিস্টেম। ওকে, প্যারাসিম্প্যাথেটিক অংশে যেটা হবে, প্যারাসিম্প্যাথেটিক হলো ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। ক্রেনিয়াল যে মিক্স নার্ভ গুলো আছে মূলত 3, 7, 9, 10 এখানে তার একটা অরিজিন থাকে, আরেকটা হলো স্যাক্রাল 2, 3, 4। তাহলে একটা আউটফ্লো তৈরি হচ্ছে তার ক্রেনিয়াম, আরেকটা তৈরি হচ্ছে স্যাক্রাল 2, 3, 4। এবং প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া তার আশেপাশে কোথাও থাকে না, থাকে অর্গানের গায়ে। এজন্য তাকে কয়েক মাইল পাড়ি দিয়ে অর্গানের কাছে আসতে হয়, এজন্য তার প্রি গ্যাংলিয়নিকটা অনেক বড়। আর অর্গানের কাছেই তার গ্যাংলিয়ন থাকে, এখানে সে গ্যাংলিয়নটাতে মিক্স হয়, তারপরে আবার ওই অর্গানকেই সাপ্লাই দেয়, এজন্য তার পোস্ট গ্যাংলিয়নটা খুব ছোট। তাহলে প্যারাসিম্প্যাথেটিক হলো ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো এবং তার গ্যাংলিয়নটা থাকে অর্গানের বডিতে। দ্যাটস ওয়াই তার প্রি গ্যাংলিয়নিকটা অনেক বড় এবং তার পোস্ট গ্যাংলিয়নটা খুবই ছোট। এবং প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নের বা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মূল নিউরোট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন, এজন্য এটাকে বলা হয় কোলিনার্জিক সিস্টেম।
এই জন্য বলা হয় কোলিনার্জিক সিস্টেম। এই পুরো প্যারাসিম্পেথেটিকটাই হলো কোলিনার্জিক সিস্টেম, এখানে অন্য কিছু নাই। ওকে, এই কথাগুলো আপনাদের 94 পেজে পার্থক্য আকারে লেখা আছে, 95 96 পেজে ফিগার আকারে দেওয়া আছে। এখন আসে ফাংশনটা একটু বলি, যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাংশন কিভাবে মনে রাখবো। একদম সিম্পল, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাই মনে রাখেন, প্যারাসিম্প্যাথেটিক ধরেন ভুলেই যান। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হলো ইমার্জেন্সি সিস্টেম। যখন আপনি স্ট্রেসে আছেন, কোনো কারণে ভয়ে আছেন, হঠাৎ করে আপনার একটা ইমার্জেন্সি হয়েছে, এই সময়টা আপনাকে সেভ করবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর যখন আপনি খুব আরামে আছেন, কোনো একটা রিসোর্টে আছেন, ঘুরতে গেছেন, এই সময় আপনার কাজ করবে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। ওকে, তাহলে আপনি চিন্তা করেন আপনি একটা স্ট্রেসে আছেন, অথবা ধরেন আপনি রাস্তায় দৌড়াচ্ছেন, কেউ একজন আপনাকে পিছন থেকে দৌড়াচ্ছে। এই যে আপনাকে কেউ একজন পিছন থেকে দৌড়াচ্ছে, এই মুহূর্তে আপনার বডিতে যে রেসপন্সটা হবে সেটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে চিন্তা করেন আপনি দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে, এই সময় আপনার পিউপিলটা কেমন হওয়া উচিত? এই সময় যদি আপনার পিউপিল কনস্ট্রিক্ট করে, আপনি তো রাস্তার মানুষের সাথে, একে তো পিছন থেকে দৌড় খাচ্ছেন, মিনিটে মিনিটে রাস্তার মানুষের সাথে আপনার কলিশন হবে, আপনাকে দৌড়ানোর জন্য আরো একটা গ্রুপ তৈরি হবে, এই জন্য আপনার পিউপিলটা থাকবে ডাইলেট। তাহলে এই সময় আপনার পিউপিলটা থাকবে ডাইলেট। এই সময় আপনার ব্রঙ্কাসের অবস্থা কি হবে? আপনি দৌড়াচ্ছেন, হাঁপাচ্ছেন, আপনার বেশি বেশি অক্সিজেন লাগে, তাহলে আপনার ব্রঙ্কো ডাইলেটেড হবে, অবশ্যই আপনার ব্রঙ্কাসটা ডাইলেটেড থাকতে হবে। এই সময় আপনার গ্যাস্ট্রিক মোটিলিটি কি হবে? আপনি আছেন দৌড়ের উপর, এই সময় আপনার যদি বডিতে গ্যাস্ট্রিক মোটিলিটি হয়, আপনি আরো বিপদে পড়ে যাবেন। তখন আপনি কোন দিকে দৌড় দিবেন আপনি সেটা চিন্তা করতে করতে আপনি ধরা খেয়ে যাবেন। স্বাভাবিকভাবে আপনার এই সময় গ্যাস্ট্রিক মোটিলিটি কমে যাবে। ইউরিনেশন ডেফিকেশন অবশ্যই এই সময় আসার কোনো চান্স নাই, আপনার বডির সিক্রেশন কমে যাবে। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম উল্টো, আপনি আরামে আছেন, আপনার বডি খুব রিল্যাক্সে আছে, চোখটা একটু ছোট ছোট হয়ে আসছে, ঘুম ঘুম আসছে, আপনার বডির সব সিক্রেশন বেড়ে যাবে, গ্যাস্ট্রিক মোটিলিটি বেড়ে যাবে, মিক্সুরেশন ডেফিকেশনের কথা মনে পড়বে। দিস ইজ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এগুলো মুখস্থ করার মতো আসলে কিছুই না। অ্যানাটমি জায়গাটা বা এই ফিজিওলজি জায়গাগুলো আপনি যদি একটু বুঝে পড়েন, এগুলো আসলে মোটেও মুখস্থ করার মতো কিছু না। ঠিক আছে, তা যাই হোক, আমরা নিউরো অ্যানাটমি অংশটা আমরা চেষ্টা করলাম আমাদের মতো করে সহজ করে বলার। আপনি যদি জাস্ট কোরিলেট করেন এবং পড়াটা একটু এই ফরম্যাটে পড়েন, ইনশাল্লাহ আপনার পুরোটা পড়া হবে। এবং আমরা শীটটাকেও কোরিলেট করলাম, কোন পেজে আছি, কতদূর পড়ছি, কি পড়ছি সেটাও বললাম। শেষ 1 মিনিট শুধু আরেকবার বলে যাই যে আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিট স্টার কোনগুলো, যেগুলো আপনি অবশ্যই পরীক্ষা আগে দেখে যাবেন। একটা হলো কর্টিক্যাল লোবার ফাংশন, এটা খুব ভালো করে পড়ে যাবেন, এটা পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। হিস্টোলজি অংশে আমাদের যে নিউরো গ্লায়াল সেল, এই গ্লায়াল সেলগুলো পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, এটা খুব ভালো করে পড়বেন। ইন্টারনাল ক্যাপসুলটা পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, এটা ভালো করে পড়তে হবে। ভেজাল গ্যাংলিয়া, বিশেষ করে পার্কিনসন ডিজিজ, এটা পরীক্ষার জন্য 3 স্টার, এটা একবার দেখে যাবে। ঠিক আছে, আচ্ছা, এর পাশাপাশি আপনাদের হাইপোথ্যালামাসটা 3 স্টার, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা লাগবে। সেরেবেলাম পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, সেরেবেলাম অবশ্যই ভালো করে পড়তে হবে। ব্রেইন স্টেম ডেপথ পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, এটা ভালো করে পড়তে হবে। মেনিনজাসের বেসিক অ্যানাটমি, এটা আপনার 3 স্টার দিয়ে রাখবেন। বেসিক অ্যানাটমি যেগুলো আমি বললাম এগুলো আপনারা পড়বেন। ক্যাভার্নাস সাইনাস পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, এটা পড়তে হবে। সিএসএফ পাথওয়ে উইথ ফ্লোর অফ দ্য থার্ড ভেন্ট্রিকল, এটা পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। সিএসএফ পাথওয়ে উইথ ফ্লোর অফ দ্য থার্ড ভেন্ট্রিকল। সার্কেল অফ উইলিস পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে পরীক্ষা আসবে, এটা আপনার লাগবেই। ওকে, ক্রেনিয়াল নার্ভগুলো একবার অবশ্যই পরীক্ষার আগে রিডিং দিয়ে যাবেন। আর এখানে যে পাথওয়েগুলোর কথা বলেছিলাম, বিশেষ করে আপনার ভিজুয়াল পাথওয়ে এবং ভিজুয়াল পাথওয়ে ডিফেক্ট, ওই পেজটা ইনফিনিট স্টার। ভিজুয়াল পাথওয়ে কি, লাইট রিফ্লেক্স কি, ভিজুয়াল ডিফেক্ট কি, পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। স্পাইনাল কর্ডের বেসিক অ্যানাটমি জানবেন, পরীক্ষার জন্য ইনফিনিট স্টার হলো কর্ড আইকোনিয়া সিনড্রোম, পরীক্ষার জন্য ইনফিনিট স্টার হলো কর্ড আইকোনিয়া সিনড্রোম। পরীক্ষার জন্য 3 স্টার হলো লাম্বার পাংচার, পরীক্ষার জন্য 3 স্টার। ওকে ওকে, তাহলে আমরা আমাদের পড়াটা শেষ করলাম। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা পড়াটা এক টানেই পড়ার চেষ্টা করবেন। যদি কোনো কিছু, যেহেতু নিউরো অ্যানাটমি অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের এমবিবিএস লাইফে অনেক সময় একটু কম পড়ে থাকি, সেটার জন্য অনেক সময় 2-1টা জিনিস আমাদের একটু ধরতে কষ্ট হতে পারে, সেজন্য দরকার হলে সেটা আপনি আরেকবার রিপিট করে দেখে নেবেন। এবং এরপরে যদি আপনার কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আমি যা জানি সেই জায়গা থেকে চেষ্টা করব আপনাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর এই যে পড়াটা আমরা পড়ালাম, এটা আপনার পরীক্ষা ওরিয়েন্টেড করে, আপনার যে কোনো পরীক্ষা আপনি যে পরীক্ষায় দেন, রেসিডেন্সি বলেন, রেসিডেন্সি তো দিবেনই, এর পাশাপাশি যে কোনো পরীক্ষায় এটা এর বাইরে ইনশাল্লাহ তেমন কিছু লাগবে না। বাট আমাদের যে পরীক্ষা আমরা আপনাদের নিয়ে থাকি, আমাদের যে ক্লাস টেস্ট, সেখানে আমরা সবসময় আমরা কিছু নতুন প্রশ্ন দেই, নতুন টপিকস দেই। সেটা যদি আপনার কঠিনও হয় বা আপনার
মূল পড়ার বাইরে আসে সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ইনশাল্লাহ মেইন পরীক্ষায় এর বাইরে তেমন কোনো কিছু আসা তেমন কোনো সম্ভাবনা নাই। তো আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আর পড়তে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অবশ্যই আপনার এই সমস্যা সলভ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভকামনা জানিয়ে আমি আমার আজকের ক্লাস নিওনাটমি যে এক্সক্লুসিভ যে অ্যানাটমি যে ক্লাসটা সেটা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।